Hello everyone, welcome back to our live sessions. আমাদের আজকের লাইভটা হচ্ছে কেমব্রিজ 19 টেস্ট 3 এর লাস্ট লাইভ। সো আমরা আজকে রিডিং প্যাসেজের বাকি অংশগুলি কমপ্লিট করে তারপর আমরা স্পিকিং এর একটুখানি দেখে নিব। সো স্পিকিং বেসিক্যালি ব্রিফলি হেল্প করে দিব, যেহেতু স্পিকিং এ তো বলার এত কিছু নাইও। সো কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব। লেটস ওয়েট ফর সাম পিপল টু জয়েন, তারপর আমরা স্টার্ট করে দিচ্ছি। ওকে, সো আমরা একটু ওয়েট করি। আজকে থার্সডে, এমনিতেও মানুষজন তো কম আসবে। থার্সডে লাইভে তো দেখা যায় মানুষ কম, বাট লেটস সি। ওকে, আমরা শুরু করে দেই, কারণ আমাদের আজকে আবার স্পিকিংয়ের পার্টটাও তো দেখতে হবে। এখন মানুষজনের জন্য ওয়েট করলে তারপর দেখা যাবে আমরা স্পিকিংটা দেখতে পাচ্ছি না। সো লেটস স্টার্ট। মানুষজন জয়েন করতে থাকুক, ততক্ষণে আমাদের আশা করি আমরা কয়েকজন চলেও আসছে। ম্যাম, কালকে আপনাকে দেখছি ওয়ারি ব্রাঞ্চে। হ্যালো ইসরাত আপু, তাই নাকি? আমাকে ওয়ারি ব্রাঞ্চে দেখেছেন? আজরুল হক ভাইয়া লিখেছেন গুড ইভিনিং। গুড ইভিনিং ভাইয়া, হ্যালো। ওকে, সো লেটস স্টার্ট। আমরা হচ্ছে দেখি আমাদের লাস্ট দিন যে প্যাসেজটা আমরা করছিলাম, প্যাসেজের বাকি অংশটা আমরা কমপ্লিট করি। ওকে, প্যাসেজের অনেক দূরই আমরা পড়ে ফেলেছি অ্যান্সার করতে করতে। So we solved MCQs, we were solving this matching exercise. এটাতে ম্যাচিং ফ্রেজেস বলতে পারি আমরা এটাকে। সো দুইটা কোয়েশ্চেন বাকি ছিল। লেটস স্টার্ট উইথ দ্যাট। ভিউয়ার্স পাচ্ছে আস্তে আস্তে, চলেন আমরা স্টার্ট করি। আমাদের এখন আমরা যে কোয়েশ্চেনটা করব, কোয়েশ্চেন 33, অ্যান্ড কোয়েশ্চেন 33-তে আমরা দেখতে পাচ্ছি, এটা লাস্ট দিন কীভাবে করেছিলাম একটু বলে নেই যারা যারা এখন দেখছেন তাদের জন্য। সো লাস্ট দিন আমি বলেছিলাম যে এটাতে লাইক এনি আদার কোয়েশ্চেন আমরা হচ্ছে ফার্স্টে কোয়েশ্চেন থেকে 2-3টা কিওয়ার্ড নিয়ে হচ্ছে প্যাসেজে গিয়ে খুঁজবো। এই টাইপটা একটু ইমপ্লাইড থাকতে পারে মাঝে মাঝে। আর আমাদের কাজ হচ্ছে এখান থেকে কিওয়ার্ডস নিয়ে, মানে কোয়েশ্চেনগুলো থেকে কিওয়ার্ডস নিয়ে প্যাসেজে গিয়ে খোঁজা, তারপরে প্যাসেজ পড়ে এসে এই জায়গা থেকে মানে অপশনস থেকে যে কোনো একটা ক্লজ নিয়ে উপরের কোয়েশ্চেনের ক্লজটার সাথে ম্যাচ করে একটা ফুল সেন্টেন্স মেক করা। সেন্টেন্সটা অবশ্যই আমাদের প্যাসেজের সাথে মিল থাকতে হবে। সো প্যাসেজের যে ইনফরমেশন দেয়া, সেই ইনফরমেশনের সাথে এই ইনফরমেশনটা ম্যাচ করতে হবে। সো চলেন 33-তে আমরা দেখতে পাচ্ছি ফিউচার ট্রান্সলেশন সিস্টেমস শুড অ্যাড্রেস পিপল অ্যাপ্রোপ্রিয়েটলি। সো এখান থেকে আমরা ফিউচার ট্রান্সলেশন যদি একটা নেই, অ্যাড্রেস পিপল অ্যাপ্রোপ্রিয়েটলি। সো ফিউচার ট্রান্সলেশন সিস্টেমসে মানুষজনকে ঠিকভাবে অ্যাড্রেস করাটা জরুরি। কেন? সো আসেন আমরা দেখি আমাদের প্যাসেজে গেলে আমরা লাস্ট খুঁজেছিলাম, আনসার পেয়েছিলাম কোত্থেকে? আই গেস এখানে আমরা আনসার পেয়েছিলাম লাস্ট। তাহলে আমরা যদি এই প্যারা থেকে খোঁজা শুরু করি, যেহেতু একটুকু আমাদের পড়া শেষ, দাগানো দেখতে পাচ্ছি, তাহলে আমরা এই প্যারা থেকে স্টার্ট করছি আজকে। সো দেখেন তো এখানের মধ্যে অ্যাড্রেস করা নিয়ে, মানুষকে অ্যাড্রেস করা নিয়ে কি বলা আছে। আমরা অ্যাড্রেস কথাটা যদি খুঁজি, অ্যাড্রেসিং পিপল এখানে পেয়েছি। সো লেটস রিড দিস। আমরা দেখতে পাই সেন্টেন্সটাতে বলা, সিস্টেমস নট অনলি কখন থাকে? যখন হচ্ছে দুইটা জিনিসের শর্ত দেওয়া থাকে, বা যে কোনো দুইটা কথা বলা থাকে, নট অনলি দিস বাট অলসো দ্যাট। সো সিস্টেমস নট অনলি নিড টু কোপ উইথ ফিজিক্যাল চ্যালেঞ্জেস such as noise। তার মানে সিস্টেমের শুধুমাত্র নয়েজের মতো ফিজিক্যাল চ্যালেঞ্জের সাথেই কোপ করার কথা না, বা কোপ করতে হবে না। আর কি করতে হবে? দে উইল অলসো নিড টু বি সোশ্যালি অ্যাওয়্যার। সো
সিস্টেমগুলির সোশ্যালিও অ্যাওয়্যার থাকতে হবে, মানে সোশ্যাল দিকটাও মাথায় রাখতে হবে। শুধুমাত্র নয়েজ ভাবলে হবে না, মানুষজন কি ভাবছে, সোসাইটি এটাকে কীভাবে দেখছে সেটাও দেখতে হবে। সোশ্যালি অ্যাওয়্যার হবে কিভাবে? বাই অ্যাড্রেসিং পিপল ইন দ্য রাইট ওয়ে। ওকে, সো অ্যাড্রেসিং পিপল মানে কি? ধরেন আমরা সম্বোধন করি, তাই না? সেটাকে বলা হয় অ্যাড্রেসিং পিপল। সো কাউকে আমরা যেরকম আমরা যখন লাইভে ইভেন কমেন্ট পড়ি, তখনও আমরা হচ্ছে হয়তো ভাইয়া আপু বলে সম্বোধন করি, ম্যাম বলি, স্যার বলি। তো এগুলো হচ্ছে অ্যাড্রেসিং পিপল। কিন্তু হঠাৎ করে বাইরের দেশে হয়তো অন্য নিয়ম থাকতে পারে, কাউকে মিস্টার, মিস, অথবা কাউকে হয়তো সারনেম দিয়ে, কাউকে ফার্স্ট নেম দিয়ে। সো অ্যাড্রেসিং পিপল ইজ ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? এখন আমাদের কোয়েশ্চেন ছিল কি? আমাদের কোয়েশ্চেন ছিল ফিউচার ট্রান্সলেশন সিস্টেমস শুড অ্যাড্রেস পিপল অ্যাপ্রোপ্রিয়েটলি। এখন কেন অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাড্রেস করতে হবে? অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাড্রেস করার কারণটা কি? আসেন তো দেখি কেন করতে হবে। সাম কালচারাল ট্রেডিশনস ডিম্যান্ড solemn respect for academic status. তো ধরেন ডিম্যান্ড solemn respect. solemn মানে কি বলেন তো? solemn মানে হচ্ছে সিরিয়াস, বা যেটা আমরা এমন কোনো জিনিস যেটাকে আমরা অনেক দাম দিচ্ছি। যেমন ধরেন এখানে বলা আছে একাডেমিক স্টেটাস। তো ধরেন কারোর একজনের হয়তো আমাদের দেশে হতে পারে কারোর অনেকগুলি ডিগ্রি আছে, তো তাকে অবশ্যই আমরা রেসপেক্ট দিয়ে কথা বলবো। আমাদের একজন প্রফেসর যার হচ্ছে পিএইচডি ডিগ্রি আছে একটা, তো ওনাকে আমরা যেরকম প্রফেসর বলি, এটাও কিন্তু একটা অ্যাড্রেস করার মতোই। সো আমরা এই জিনিসগুলোকে বললাম যে রেসপেক্ট দেওয়া ফর একাডেমিক স্টেটাস, ফর এক্সাম্পল, অ্যান্ড ইট ইজ only polite to respect this. It is only polite to respect this. তার মানে কিছু কালচারাল ট্রেডিশনের মধ্যে অনেক রেসপেক্ট চায়, রেসপেক্ট ডিমান্ড করে, যে কোনো জিনিসের জন্য হতে পারে। এখানে উদাহরণ হিসেবে বলেছে একাডেমিক স্টেটাস, এবং এটা এভাবেই বলতে হবে, এভাবে করাটাই ভদ্রতা। তাহলে আসেন তো ভদ্রতা নিয়ে কোনো অপশন আছে কিনা আমরা যদি একটু দেখি। আমরা লাস্ট দিন দাগ দিয়েছিলাম কিছু কিছু জিনিস, কনসার্নস, ডু নট নিড টু কনফর্ম, এটা আমাদের একটা আনসার হয়ে গিয়েছিল, এটাও আমাদের একটা আনসার হয়ে গিয়েছিল। নয়েজ ইস্যুস না, হ্যাভ অ্যান অ্যাওয়ারনেস অফ গুড ম্যানার্স। আচ্ছা, পোলাইট কথাটা বলা ছিল না? পোলাইট, যে এটাই পোলাইট। তো যদি এটাই পোলাইট হয়ে থাকে, গুড ম্যানার্সের সাথে কি পোলাইট হওয়াটা যায় না? তাহলে আমাদের আনসারটা আমরা এফ নিতে পারি না। দেখেন তো, ফিউচার ট্রান্সলেশন সিস্টেমস শুড অ্যাড্রেস পিপল অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যান্ড হ্যাভ অ্যান অ্যাওয়ারনেস অফ গুড ম্যানার্স। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে এফ। আমরা এদিকে লিখে দিই অ্যান্সারটা এফ হওয়ার কারণ। এগেন আমরা একটু দেখি যদি আপনারা কনফিউজ থেকে থাকেন। এই যে সোশ্যালি অ্যাওয়্যার হতে হবে মানুষকে অ্যাড্রেস করার ক্ষেত্রে, কারণ কিছু ট্রেডিশনসে এটা ডিমান্ড করে রেসপেক্টটা, এবং এটাকেই পোলাইট ভাবা হয়। তো এই জন্যই আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে অপশন এফ। বলেন তো বুঝতে পারছেন কি না? ওকে, আমাদের ভিউয়ার্স একটু বেড়েছে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা চলে যাব আমাদের পরের কোয়েশ্চেনটাতে। আমাদের কোয়েশ্চেন 34 আমরা দেখতে পাচ্ছি ইউজার্স মে বি এবল টু মেনটেইন দ্য লোকাল কাস্টমস। তো ইউজাররা মেনটেইন করতে পারবে তাদের লোকাল কাস্টমস। কাস্টমস তো আমরা বুঝি কাস্টমস অ্যান্ড ট্রেডিশনস, তাই না? তো এখানে বলা আছে যে ইউজাররা কিভাবে মেনটেন করতে পারবে। তো আসেন তো কাস্টমস নিয়ে কিছু বলা আছে কি না, লোকাল কাস্টমস। তো আমাদের একটু জায়গা তো শেষ, ডান। আমরা এরপর থেকে পড়ি। এখানে বলা আছে দেখেন তো কাস্টমস, কাস্টমস দেখতে পাচ্ছি, এবং এখানে এটিকেট নিয়ে বলা, কালচারাল নর্মস নিয়ে বলা। তো আসেন আমরা একটু দেখি। সেন্টেন্সটা বলছে এটিকেট সেন্সিটিভ আর্টিফিশিয়াল ট্রান্সলেটার্স। এটিকেট সেন্সিটিভ মানে কি? যেটা এমন একটা ট্রান্সলেটর থাকবে যে এই জিনিসগুলি মাথায় রাখবে, যেটা ট্রান্সলেট করার সময় ধরেন আমরা ভদ্রতা, এটিকেট মানে কি? এটিকেট মানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের শিষ্টাচার, যে আমরা এই জিনিসটা বলি না, এভাবে বলি না, ভদ্রতা, এই জিনিসটা মাথায় রাখবে। কেন মাথায় রাখবে? could relieve people of the need to know these differing cultural norms.
could relieve people, মানে যদি আমাদের ট্রান্সলেটর নিজেই ট্রান্সলেট করে এমনভাবে যে ও এটিকেট মেনটেন করছে, তখন আমাদের মানুষজন রিলিভড হবে কোন জিনিসটা থেকে? অফ দ্য নিড টু নো দিজ ডিফারিং কালচারাল নর্মস। ডিফারিং মানে কি বলেন তো? ডিফার করা মানে কি? ভিন্নতা থাকা, ভিন্ন হওয়া। অ্যান্ড ডিফারিং কালচারাল নর্মস মানে বিভিন্ন নর্মস তো আলাদা হয়। সো কালচারাল নর্মস যে আলাদা আলাদা থাকে, এই জিনিসটা সম্পর্কে আমাদের অ্যাওয়্যার থাকার দরকার পড়বে না। কারণ আমি তো হয়তো জানি না যে জাপানিজ মানুষদের কাছে কোন জিনিসটা ভদ্রতা, কোন জিনিসটা অভদ্রতা। সো এই জিনিসটা ট্রান্সলেটর তখন নিজেই করবে। ধরেন একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, একটা ইংলিশ সেন্টেন্সকে আমরা যখন যে কোনো মানুষের সাথে কথা বলছি, এখন বাঙালি দুজন মানুষ কথা বলছে, তার মধ্যে একজন হচ্ছে বাঙালি, একজন অন্য ভাষায় কথা বলছে, তো হয়তো ইংলিশে বলছে। আমরা ইংলিশে বলি ইউ, হাউ আর ইউ। এটার বাংলা পার্সন ওয়াইজ ডিফার করবে না। আমি যদি কোনো একজন সিনিয়র মানুষের সাথে কথা বলি, আমি অবশ্যই তাকে বলতে পারবো না তুমি কেমন আছো। আবার ধরেন আমার সমবয়সী কেউ বা হচ্ছে আমার থেকে ছোট কেউ, অথবা আমি তাকে চিনি, এরকম কেউ হলে তুমি কেমন আছো ইজ ফাইন। সো যে তুমি আপনি এই ডিস্টিংশনটা তখন আমার ভাবতে হবে না, আমার ট্রান্সলেটর নিজেই ভেবে নিবে যে এখানে তো বাংলা ভাষার মানুষের সাথে কথা বলা হচ্ছে, বাংলা ভাষী কেউ, তো সে আপনি তুমির ব্যবধানটা নিজে থেকে ডিসাইড করে নেবে। তাহলে এটাতে কালচারাল নর্মটা ইজিয়ার হয়ে যাবে আমাদের জন্য মেনটেন করা। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম একই সময়ে দে মাইট হেল্প টু প্রিজার্ভ লোকাল কাস্টমস। একই টাইমে হেল্প হতে পারে লোকাল কাস্টমসকে প্রিজার্ভ করা, মানে সংরক্ষণ করা, শোয়িং দ্য স্প্রেড অফ হ্যাবিটস অ্যাসোসিয়েটেড উইথ ইন্টারন্যাশনাল ইংলিশ সাচ এজ ইটস রেডিনেস টু গেট অন ফার্স্ট নেম টার্মস। আচ্ছা, শোয়িং দ্য স্প্রেড অফ হ্যাবিটস মানে হ্যাবিটস বাড়বে, স্প্রেড হবে ইন্টারন্যাশনাল ইংলিশের সাথে যেসব আমাদের হ্যাবিটস জড়িত, যে একটু আগেই বললাম। যেমন ধরেন ইটস রেডিনেস টু গেট অন ফার্স্ট নেম টার্মস। ফার্স্ট নেম মানে কি? আমরা দেখেছি যে যারা ইংলিশ স্পিকিং কান্ট্রি থেকে বিলং করে, ওনারা মোস্টলি নাম ধরে ফার্স্ট দেখাতেই হয়তো পরিচয় হওয়ার পরে ফার্স্ট নেমে চলে যায়। কিন্তু আমাদের দেশে ফার্স্ট নেমে আমরা সহজে যাই না, আমরা আপু, ভাইয়া, আঙ্কাল কিছু একটা বলে সম্বোধন করি। তো এখানে বলছে, আমরা দুইটা সেন্টেন্স আরেকবার একটু পড়ি। এটিকেট সেন্সিটিভ আর্টিফিশিয়াল ট্রান্সলেটার্স কুড relieve people of the need to know these differing cultural norms. ওকে, সো মানুষকে রিলিভ দিবে একটা, মানে মানুষ রিলিভড হবে, রিলিফ পাবে কোত্থেকে? যে আমাদের জানতে হবে না নর্মগুলা। অ্যাট দ্য সেম টাইম একই সময় আমাদের আরেকটা লাভ হতে পারে, দে মাইট হেল্প টু প্রিজার্ভ লোকাল কাস্টমস। তার মানে আমরা লোকাল কাস্টমস প্রিজার্ভও করতে পারবো, শোয়িং দ্য স্প্রেড অফ হ্যাবিটস অ্যাসোসিয়েটেড উইথ ইন্টারন্যাশনাল ইংলিশ such as its readiness to get on first name terms. এবং একই সাথে আমরা আমাদের লোকাল কাস্টমসকে সংরক্ষণ করতে পারবো, কারণ হচ্ছে এটার সাথে স্প্রেডও হবে, আমরা কিছু জিনিস শিখতেও পারবো এটা থেকে, আবার নিজের কাস্টমসকেও প্রোটেক্ট করতে পারবো। তাহলে আমরা যদি এখান থেকে দেখতে চাই আমাদের আনসার কোনটা হবে, আসেন তো। আমাদের অপশন এ হচ্ছে কনসার্নস নিয়ে, অপশন বি হচ্ছে ডু নট নিড টু কনফর্ম টু স্ট্যান্ডার্ড প্র্যাকটিসেস। ওকে, অপশন ডি হচ্ছে ডিসপাইট দ্য নয়েজ ইস্যুস তো ডেফিনেটলি হচ্ছে না এখন আর। কনসার্নস নিয়ে এখানে কি কোথাও বলা আছে? আমরা যে মাত্র প্যারাটা পড়লাম ওখানে কি বলা আছে যে কোনো কনসার্ন আছে? কনসার্ন তো আমরা পাইনি, উল্টা আমরা দেখলাম যে এটাতে মানুষ রিলিভড হবে, মানুষের জন্য হেল্প হবে। তাহলে অপশন বিটা যদি আমরা একটু দেখি, as systems do not need to conform to standard practices, তার মানে অলওয়েজ সিস্টেমের তো স্ট্যান্ডার্ড প্র্যাকটিসেস ফলো করতে হয় না। এই যে দেখেন, ইউজার্স মে বি এবল টু মেনটেন দেয়ার লোকাল কাস্টমস, মানে আমরা আমাদের লোকাল কাস্টম মেনটেন করতে পারবো। আমরা যেভাবে কথা বলি, ওই যে বাংলায় কথা বললে ইংলিশের মতো করে লাফ দিয়ে তুমিতে চলে যেতে হবে না। বাংলায় কথা বললে আমি যখন ট্রান্সলেটরটা ইউজ করব, ট্রান্সলেটর তো আমার কাস্টম অনুযায়ী ট্রান্সলেট করবে, তার মানে হচ্ছে ও আমার এটিকেট মেনটেন করতে পারবে, ও হচ্ছে কোথায় তুমি কোথায় আপনি এই ডিস্টিংশনটা মেনটেন করেই কথা বলবে। তাহলে আমাদের লোকাল কাস্টমস মেনটেন হবে, কারণ হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস কোনটা? ওই যে ইংলিশের যে প্র্যাকটিসটা, ধরেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে তুমি বলে ফেলাটা একটা প্র্যাকটিস, কারণ ওখানে আপনি, তুমি, তুই এই ডিস্টিংশনটা নাই।
কিন্তু আমাদের দেশে আছে, তার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিসে কনফর্ম টু মানে কি, কনফর্ম টু মানে হচ্ছে মিল রাখা বা এটা মেনে চলা। ইংলিশের প্র্যাকটিসটা তো আর মেনে চলতে হবে না আমার তখন, আমি তখন হচ্ছে লোকাল কাস্টমস অনুযায়ী আমার ল্যাঙ্গুয়েজটাকে মেনটেন করতে পারবো। সো আমাদের আনসারটা হয়ে যাচ্ছে অপশন, এই যে এখান থেকে আমাদের আনসারটা আমরা পেলাম, আমাদের আনসারটা হয়ে যাচ্ছে অপশন বি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন, কোয়েশ্চেন থাকলে অবশ্যই করেন, না থাকলে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। এখন আমরা করব ওকে, আর কোনো নতুন কমেন্ট দেখতে পাচ্ছি না, সো আমরা নেক্সট চলে যাচ্ছি আমাদের ট্রু ফলস নট গিভেনে বা ইয়েস নো নট গিভেন। এখন ইয়েস নো নট গিভেন আমরা আই থিঙ্ক প্যাসেজ 1-এও সলভ করেছিলাম, রাইট? সো আজকে আমরা আবারও ইয়েস নো নট গিভেন করবো। অ্যান্ড ইয়েস নো নট গিভেনে কী করতে হয় আমরা জানি, 3টা অপশন দেওয়া আছে, এই 3টা অপশন অনুযায়ী ম্যাচ করতে হবে স্টেটমেন্টগুলো প্যাসেজ থেকে। প্যাসেজের ইনফরমেশনের সাথে মিলে গেলে ইয়েস, প্যাসেজের ইনফরমেশনের সাথে কন্ট্রাডিক্ট করলে নো, আর প্যাসেজের ইনফরমেশনের সাথে যদি পুরোপুরি না মিলে মানে মিল পাওয়া যাচ্ছে না বা এক্স্যাক্ট ইনফরমেশন পাওয়া যাচ্ছে না, মিল পাওয়া যাচ্ছে না মানে কন্ট্রাডিকশন হয়ে গেলে ফলস হয়ে যাচ্ছে, কিন্তু আমি কোয়েশ্চেনের ইনফরমেশনটা প্যাসেজে পুরোপুরি পাচ্ছি না, সেক্ষেত্রে হয়ে যাবে নট গিভেন। সো লেটস স্টার্ট ফাইন্ডিং দ্য কিওয়ার্ডস। আমাদের কোয়েশ্চেন 35-এ দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন সিস্টেমস। ওকে, language translation systems will be seen as very useful throughout the academic and professional worlds. Throughout the academic and professional worlds. তার মানে সব ধরনের প্রফেশনে এবং সব ধরনের একাডেমিক লাইফে, মানে একাডেমিক প্রফেশনাল দুই ওয়ার্ল্ডেই ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন সিস্টেমটাকে খুবই ইউজফুল মনে করা হবে। আসেন তো এটাকে কি ইউজফুল মনে করা হবে কি না। এখন এখানে একটা জিনিস ভাবি, সেটা হলো আমরা লাস্ট দিন আজকে মিলিয়ে যতগুলা প্যারা পড়লাম তার মধ্যে আমি জানি না আপনাদের মনে আছে কি না, একটু দেখেন তো আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজ ওয়ার্ল্ড নিয়ে বা প্রফেশনাল একাডেমিক বা প্রফেশনাল ওয়ার্ল্ড নিয়ে আমরা আগের প্যাসেজগুলোতে কিন্তু আগের প্যারাগুলোতে কিছু পাই নাই। তাহলে আমাদের মাথায় থাকা উচিত যে আমাদের আনসারটা হয়তো নিচের যে প্যারাগুলো বাদ আছে তা আমাদের এই প্যারাগুলো বাদ, রাইট? এই 2টা প্যারাতে আমরা এখন দেখবো আগে, যদি আনসারটা পেয়ে যাই, না পেলে তখন আমরা আবার ফার্স্ট প্যারা থেকে স্টার্ট করব। যেহেতু ট্রু ফলস মাঝে মাঝে দেখা যায় ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ছড়ানোই থাকে, তো আমরা আগে এই 2টা প্যারা পড়বো। এই 2টার মধ্যে যদি একটা আনসারও পেয়ে যাই তাহলে আমরা বুঝে নিব যে আমাদের আনসারটা এখানে হয়তো আছে। একাডেমিক, প্রফেশনাল, আমরা প্রফেশনাল ওয়ার্ডটা কিন্তু দেখতে পারার কথা। এইখানে দেখেন তো ফার্স্ট লাইনেই দেখতে পাচ্ছি। ওকে, তো আসেন আমরা এখানে দেখি, একাডেমিক কথাটা বলে নাই, কিন্তু একাডেমিকের বদলে প্রফেসরস বলেছে। প্রফেসর কারা? যারা একাডেমিক ওয়ার্ল্ডে আছেন তারাই তো, মানে প্রফেসরদের কাজই তো হচ্ছে একাডেমিক ওয়ার্ল্ডের সাথে রিলেটেড, রাইট? একাডেমিক ওয়ার্ল্ডের মধ্যে টিচার্স, লেকচারার্স, প্রফেসরস, তো এখান থেকে একাডেমিক ওয়ার্ল্ডের আইডিয়াটা পাচ্ছি, আর প্রফেশনালসটা সরাসরি বলা। সো বলছে প্রফেসরস অ্যান্ড আদার প্রফেশনালস উইল নট, আচ্ছা উইল নট নেগেটিভ কিছু, উইল নট আউটসোর্স the will not outsource language awareness to software though. সো অনেক ভালো কথা বলা যে এটা হবে ওটা হবে, কাস্টমসে হেল্প হবে, এটা মেনটেন করা যাবে ওটা মেনটেন করা যাবে, কিন্তু অনেক কিছু বলার পরে বলল কি যে এত কিছু হওয়ার পরেও, এত কিছু হওয়া সত্ত্বেও প্রফেশনালরা অ্যান্ড একাডেমিক ওয়ার্ল্ডের মানুষজনরা, যেটা হচ্ছে প্রফেসরস, ওনারা আউটসোর্স করবে না ল্যাঙ্গুয়েজের যে অ্যাওয়ারনেসটা, মানে ল্যাঙ্গুয়েজ নিয়ে যে কাজগুলি, এগুলো সব কিছু ওনারা সফটওয়্যারের হাতে দিয়ে দিবেন না। আর আমাদের কোয়েশ্চেন ছিল যে এই 2 ওয়ার্ল্ডেই এটা খুব ইউজফুল হিসেবে দেখা হবে, উইল বি সিন অ্যাজ ভেরি ইউজফুল। ভেরি ইউজফুল কি হলো, আমাদের ওখানে তো বললো যে ওনারা দিয়ে দিবে না, ল্যাঙ্গুয়েজ সিস্টেমটা ট্রান্সলেটরের হাতে ছাড়বে না। তাহলে আনসারটা কি হবে বলেন তো আপনারা? আপু সো কুল। হ্যাঁ, আই নো। ওকে, সুরাইয়া রায়হান আপু, আপনি আমার খুব ভালো পড়ান, থ্যাংক ইউ আপু।
how be possible to solve the reading test? Okay. আমরান হোসেন ভাইয়া, রিডিং টেস্ট কিভাবে সলভ করতে হবে? আমরা তো অনেকগুলি, এটা তো আমাদের কেমব্রিজ 19-এর টেস্ট 3 লাইভ, আমাদের কিন্তু টেস্ট 1 থেকেই লাইভ হয়েছে এবং টেস্ট 3 সবগুলা প্যাসেজও করানো হয়েছে। আপনি আমাদের ইউটিউব চ্যানেলে গেলে, মেন্টরস লার্নিংয়ের ইউটিউব চ্যানেলে গেলে ফুল প্লেলিস্টটা দেখতে পাবেন। তো ওখান থেকে আপনি কেমব্রিজের সলভগুলো দেখবেন, দেখলে আপনি একটু আইডিয়া পাবেন, নিজে নিজে বাসায় ট্রাই করবেন সলভ করার, তাহলে আশা করি হেল্প হবে। আর সলভ করতে গিয়ে প্রবলেম হলে অবশ্যই আমাদের লাইভ সেশনগুলোতে কমেন্ট করে জানাবেন, আমরা হেল্প করব। আনিকা আপু, ওয়ালাইকুম আসসালাম আপু। সো চলেন আমরা এখন হচ্ছে গিয়ে নেক্সট কোয়েশ্চেনটা সলভ করি। আমাদের নেক্সট কোয়েশ্চেনটা কি আসেন দেখি। কোয়েশ্চেন 36, কোয়েশ্চেন 36-এ বলা আছে দি ওভারঅল ভ্যালিউ of automated translation to family life is yet to be shown. এখান থেকে আমরা যদি keywords নেই, overall value of automated translation, আচ্ছা ট্রান্সলেশনটাকে আমরা আর নিলাম না কারণ এটাই তো আমাদের সাবজেক্ট, এটাকে আমরা স্কিপ করলাম। প্যাসেজের সাবজেক্ট যেহেতু বারবার এটা আসবে, এই দেখেন ট্রান্সলেশন ট্রান্সলেশন, বারবার ট্রান্সলেশন নিচ্ছি না। এরকম খুঁজতে গিয়ে যখন আপনি দেখে নেবেন যে একটা দুইটা কোয়েশ্চেন করতে গেলে কিন্তু আমরা বুঝতে পারি যে কিওয়ার্ড রিপিট হচ্ছে কিনা। সো রিপিটেডলি যদি প্রত্যেকটা কোয়েশ্চেনে একই কিওয়ার্ড থাকে, ওটা নিয়ে তো আমার জন্য বেনিফিশিয়াল হচ্ছে না আলাদা করে আসলে। সো আমরা এখান থেকে ওভারঅল ভ্যালিউ নিলাম। টু ফ্যামিলি লাইফ ফোকাস করলাম, ফ্যামিলি লাইফে ইজ ইয়েট টু বি শোন, তার মানে ভ্যালিউটা এখনও দেখানো বাকি যে ফ্যামিলি লাইফে কি ভ্যালিউ আছে। তো আসেন তো আমরা যদি যাই আমাদের, আচ্ছা এটার আনসারটা তো বললাম না, আপনারা তো বললেন না, দেখি অ্যান্সারটা নো হবে না আগেরটা, কারণ এই জায়গাটাতে কন্ট্রাডিক্ট করছে। এই যে একাডেমিক অ্যান্ড প্রফেশনাল ওয়ার্ল্ডে ওনারা বলেছে ওনারা দিবে না, সো উইল নট বলা ছিল, উইল নট আউটসোর্স করবে না। এই কথাটা কন্ট্রাডিক্টিং হয় কিসের সাথে বলেন? এই কথাটা কন্ট্রাডিক্টিং হয় ইউজফুলের সাথে, এটার জন্য আমাদের আনসারটা নো হয়ে যাচ্ছে। 36টা আমরা খুঁজি গিয়ে ফ্যামিলি লাইফে ভ্যালিউটা এখনও দেখানো বাকি কিনা। ফ্যামিলি লাইফ, চলেন ফ্যামিলি লাইফ কোথাও কি দেখতে পাই কিনা দেখেন তো, আপনারা দেখতে পান কিনা। ফ্যামিলি লাইভস কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই যে ফ্যামিলি লাইফ। আচ্ছা, তো এখান থেকে আমরা যে সেন্টেন্সটা পড়ি, whether it will help people conduct their family lives or relationships is open to question, though one noteworthy possibility is that it could overcome the language barriers. আচ্ছা, আমরা পড়ার সময় যেহেতু লম্বা সেন্টেন্স আমরা দাগ দিয়ে দিয়ে পড়ছি। whether কথাটা কখন বলি আমরা বলেন তো? whether or not বা weather, এই weather কথাটা আমরা তখনই বলতে চাই যখন হচ্ছে আমরা বুঝাই যে এটা কি হচ্ছে কি না, কি না, এই কথাটা বুঝাইতে আমরা ওয়েদার বলি। যে ওয়েদার আই উইল গো টু দ্য শপিং মল অর নট ইজ ওপেন টু কোয়েশ্চেন, তার মানে এখনও এটা ওপেন টু কোয়েশ্চেন যে আমি যাবো নাকি যাব না। সো ওয়েদার অর নট, তো এখানে বলছে ওয়েদার ইট উইল হেল্প, এটা কি হেল্পফুল হবে কি না, ওয়েদার ইট উইল হেল্প পিপল কন্ডাক্ট দেয়ার ফ্যামিলি লাইফস অর রিলেশনশিপস, ফ্যামিলি লাইফস অথবা তাদের পার্সোনাল যে রিলেশনশিপস আছে সেটা কন্ডাক্ট করার ক্ষেত্রে, কন্ডাক্ট করা মানে কি পরিচালনা করা, পরিচালনা করতে এটা হেল্প করবে কি না ইজ ওপেন টু কোয়েশ্চেন, তার মানে এটা নিয়ে এখনও ডাউটস আছে। দো ওয়ান নোটওয়ার্দি পসিবিলিটি, যদিও একটা নোটওয়ার্দি মানে কি, যে চোখে পড়ার মতো বা নোট রাখার মতো, সিগনিফিক্যান্ট, ইম্পর্ট্যান্ট, সো যদিও একটা ভালো পসিবিলিটি আছে দ্যাট ইট কুড ওভারকাম, এটা ওভারকাম করতে পারে। ওভারকাম মানে কি, যে কোনো একটা প্রবলেমে আছি আমি, এটা ওভারকাম করা, সো ওভারকাম করতে পারে, সলভ করতে পারে দ্য ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স। ব্যারিয়ার মানে কি বলেন তো? ব্যারিয়ার মানে হচ্ছে বাধা। সো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স দ্যাট অফেন অ্যারাইজ, যেগুলো অ্যারাইজ করে প্রায়ই বিটুইন জেনারেশনস, মানে জেনারেশনস বলতে কি, যেমন ধরেন আগের জেনারেশন পরের জেনারেশন, আমাদের দাদাদের একটা জেনারেশন, বাবাদের একটা জেনারেশন, আমাদের একটা জেনারেশন, আমাদের পরে আসবে একটা জেনারেশন। সো বিটুইন জেনারেশনস আফটার মাইগ্রেশন, মাইগ্রেশনের পরে,
মাইগ্রেশন মানে কি? মাইগ্রেশন মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা। তো ধরেন যখন কিছু মানুষ একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রিতে মুভ করে তখন তো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়, তখন একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার হয় না? তো আমরা যদি আমাদের এখানে যারা যারা আইএলটিএস করছেন সবাই হচ্ছে বাইরের দেশে চলে যাবেন, সো এখন বাংলা বলছেন কত মানে বাইরের দেশে শিফট করার পরে তো হয়তো বাংলা বলা কমে যাবে, তখন আপনি অন্য একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন। তো ওই ল্যাঙ্গুয়েজ আর বাংলা ল্যাঙ্গুয়েজ দুটার মধ্যে একটা ব্যারিয়ার চলে আসছে, ওই ব্যারিয়ারটা ওভারকাম করতে পারে বিটুইন জেনারেশনস আফটার মাইগ্রেশন লিভিং চিলড্রেন অ্যান্ড দেয়ার গ্র্যান্ডপ্যারেন্টস উইদাউট আ শেয়ার্ড ল্যাঙ্গুয়েজ। তার মানে শেয়ার্ড ল্যাঙ্গুয়েজ না থাকলেও না ব্যারিয়ারটা ওভারকাম করা যাবে, কারণ আমরা তো ট্রান্সলেটার্স ইউজ করব। তো ধরেন আমাদের অনেক কাজিনরা আছে যারা হয়তো বিদেশেই বর্ন অ্যান্ড ব্রট আপ, ওরা যখন দেশে আসে ওদের আমাদের দাদা নানা দাদি নানি ওনাদের সাথে কমিউনিকেট করতে অনেক সময় প্রবলেম হয়, কারণ আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ আর ওদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে, সেটা একটা ব্যারিয়ার দুই দলের মধ্যে। তো হয়তো এই জিনিসটা আর থাকবেই না, এখানে এটাই বলা। তো এই লম্বা সেন্টেন্সের মধ্যে আমরা খুঁজছিলাম যে ফ্যামিলি লাইফে এটা হেল্পফুল হবে কি না। আমাদের কোয়েশ্চেন ছিল যে ওভারঅল ভ্যালু of automated translation to family life is yet to be shown. Yet to be shown এই কথাটার সাথে দেখেন তো আচ্ছা ওপেন টু কোয়েশ্চেন, পড়াইতে পড়াইতে মরে গেলে কেমন হবে লাইফের মধ্যে। ওকে, সো ওপেন টু কোয়েশ্চেন মানে কি? ওপেন টু কোয়েশ্চেন মানে হচ্ছে এখনো দেখা বাকি, yet to be seen, তাই না? yet to be seen বা yet to be shown। তো ওপেন টু কোয়েশ্চেন বলেছিল না যে ওয়েদার ইট উইল হেল্প পিপল, ফ্যামিলি লাইফে হেল্প হবে কি না, এটা তো এখনও দেখার বাকি। তাহলে আমরা তো ওই উপরের দিক থেকে আমাদের আনসারটা আসলে হয়ে গেছে। আমাদের আনসারটা কি হবে বলেন তো? আনসারটা হবে ইয়েস, কারণ এটা এখনও দেখার বাকি এবং ওপেন টু কোয়েশ্চেন একই কথা। সো দি আনসার উইল বি ইয়েস। এবং আমরা যে এত লম্বা একটা সেন্টেন্স পড়লাম উপর থেকে, লম্বা সেন্টেন্সে হেল্প হলো কি 37 পড়তে আমাদের। দেখেন তো কোয়েশ্চেন 37-এ আমাদের হেল্প হবে। কোয়েশ্চেন 37 হচ্ছে অটোমেটেড ট্রান্সলেশন কুড মেক লাইফ মোর ডিফিকাল্ট ফর ইমিগ্রেন্ট ফ্যামিলিজ। মেক লাইফ মোর ডিফিকাল্ট ফর ইমিগ্রেন্ট ফ্যামিলিজ। ইমিগ্রেন্টের কথা, যারা মাইগ্রেট করে যায় ওনাদেরকে ইমিগ্রেন্টস বলা হয় না? সো আমরা তো ইমিগ্রেন্টদেরকে নিয়ে পড়লাম, ইমিগ্রেন্টদের মধ্যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকবে না বিটুইন জেনারেশনস, গ্র্যান্ড প্যারেন্টস এবং চিলড্রেন তাদের মধ্যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকছে না। এখানে বলেছে কুড মেক লাইফ মোর ডিফিকাল্ট, আরও কি ডিফিকাল্ট করবে নাকি ইজিয়ার করবে? এখানে একটা ওয়ার্ড ছিল মনে আছে কিনা আপনাদের, ওভারকাম। ওভারকাম মানে কি? মানে হচ্ছে কোনো একটা বিপদ থেকে বের হয়ে যাওয়া, তাই না? কোনো একটা প্রবলেমের সলিউশন বের করে ফেলা। তো এটাতে বলছে নোটওয়ার্দি পসিবিলিটি হলো যে আমরা ওভারকাম করে যাব ওই ব্যারিয়ারটা। তার মানে তো আমাদের লাইফটা ইজি হয়ে যাচ্ছে, ডিফিকাল্ট হচ্ছে না। তাহলে আমাদের আনসারটা কি হয়ে যাবে বলেন তো? আমাদের আনসারটা হয়ে যাবে নো। ওকে, আমরা দেখি একটু কমেন্টস দেখি, অনেকক্ষণ কমেন্টস দেখিনি। ফাইয়াজ ভাইয়া বলছে এটা কি রিডিং ক্লাস? জি ভাইয়া রিডিং ক্লাস এটা। অলোকচন্দ্র দে ম্যাম কালকে এক্সাম, খুব টেন্সড খুব। আরে টেন্সড হন না, এক্সাম তো ইজি হবে, আপনি ইনশাল্লাহ ভালোই করবেন, জাস্ট হচ্ছে মাথা ঠান্ডা রেখে এক্সাম দিবেন। এক্সামের আগে ভয় পেয়ে গেলে কিন্তু এক্সামটা তখন যা আপনি পারফর্ম করতেন তার চেয়ে বাজে পারফর্ম করবেন। তা আপনি যদি কনফিডেন্টলি এক্সামটা দেন, আপনার এখন ভয় লাগাটাই স্বাভাবিক, সবার কোল্ড ফিট হয় মেইন এক্সামের আগে, সবারই এরকম ভয় লাগে, আমার নিজেরও ভয় লেগেছিল। সো ডাজন্ট মিন যে আপনি খারাপ করবেন, পরীক্ষাটা ঠান্ডা মাথায় দিবেন, আর নাহলে আপনি ধরেন পরীক্ষার হলে গিয়ে আরও ভয় পেয়ে যাবেন। সো পরীক্ষার সময় বসে বসে চিন্তা করার দরকার নাই এই পরীক্ষাটা ইম্পর্টেন্ট কি না, এখানে কি করতে হবে। ওখানে জাস্ট রিল্যাক্সডভাবে আপনি মনে করবেন মক টেস্ট দিচ্ছেন, ওরকম করে পরীক্ষাটা দিয়ে চলে আসবেন। ওকে, এখন আমরা যদি যাই আমাদের নেক্সট কোয়েশ্চেনটা দেখি, কোয়েশ্চেন 38-এ বলেছে ভিজুয়াল আসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন আর বিং কনসিডার্ড বাই সায়েন্টিস্ট। তো এখান থেকে ভিজুয়াল আসপেক্টস, ভিজুয়াল মানে কি? যেটা দেখা যায়, ছবি। তো ভিজুয়াল আসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ, আসপেক্ট মানে দিক। সো যেই দিকগুলা দেখা যাচ্ছে
ওই দিকগুলো নিয়ে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন আর বিং কনসিডার্ড বাই সায়েন্টিস্ট। এটা কনসিডার করা হচ্ছে কাদের দ্বারা? সায়েন্টিস্টদের দ্বারা। তো সায়েন্টিস্টরা কনসিডার করছেন ভিজুয়াল আসপেক্টস, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশনের ভিজুয়াল আসপেক্টস থাকবে কিনা। তো আসেন তো আমরা দেখি ভিজুয়াল আসপেক্টস থাকবে কিনা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন। এই প্যারা তো ডান, আমরা লাস্ট প্যারা থেকে খুঁজবো। সো ভিজুয়াল আসপেক্টস, ট্রান্সলেশনের ভিজুয়াল আসপেক্টস নিয়ে আমরা কি দেখতে পাই কিনা দেখেন তো, ভিজুয়াল আসপেক্টস নিয়ে কিছু দেখা যায় কিনা। ভিজুয়ালস দেখা যায় না, কিন্তু এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, মুভি লুক লাইক। আচ্ছা দেখা নেই, যেহেতু মুভি তো হতে পারে এখানে দেখা নিয়ে কিছু বলেছে কিনা। আসলে আমরা দেখি। তো বলছে হোয়াট এভার ইউজেস ইট ইজ পুট টু দো ইট উইল নেভার বি অ্যাজ গুড অ্যাজ দ্য রিয়েল থিং। ওকে, এখানে একটু লিমিটেশনস বলছে মনে হচ্ছে, যে যাই ব্যবহার হোক না কেন এটা কখনোই নেভার বি অ্যাজ গুড অ্যাজ দ্য রিয়েল থিং। অ্যাকচুয়াল কথা বলার মতো, অ্যাকচুয়াল ট্রান্সলেশনের মতো সিস্টেমটা কখনোই হবে না। ইভেন ইফ ভয়েস মর্ফিং টেকনোলজি সিমুলেটস দ্য স্পিকারস ভয়েস। মর্ফিং মানে বুঝেন? মর্ফিং মানে হচ্ছে রূপান্তরিত করা। তো ভয়েস মর্ফিং টেকনোলজি যদি স্পিকারের ভয়েসটাও সিমুলেট করে, মানে হচ্ছে ধরেন স্পিকারের ভয়েসটাকে কপি করলো হয়তো বা বানায় নিল নিজের মতো, দ্য লিপ মুভমেন্টস ওয়ন্ট ম্যাচ। লিপ মুভমেন্টটা ম্যাচ করবে না, অ্যান্ড দে উইল লুক লাইক দে আর ইন আ ডাবড মুভি। তো ধরেন আমি কথা বলছি, এর মধ্যে আমার ভয়েসটাকে কপি করে ওটা থেকে আবার হচ্ছে ট্রান্সলেশন হলো। তো আমার ছবি এবং মানে ভিজুয়ালস এবং ভয়েস দুটোটাই যদি একসাথে দেওয়া হয়, এটা তাও ম্যাচ করবে না, সিঙ্ক হবে না। তখন মনে হবে যে আপনি একটা ডাবড মুভি দেখতেছেন। The contrast will underline the value of shared languages and the value of learning them. আচ্ছা, তো এখানে তো আমাদের আসলে ভিজুয়ালস নিয়ে কিছুই বললো না। সায়েন্টিস্টও পাইনি, সায়েন্টিস্টরা কনসিডার করছেন কিনা সেটাও বলা নাই, উল্টা এখানে লিমিটেশনস দেখালো। ভিজুয়ালস নিয়ে ভিজুয়াল আসপেক্টস কনসিডার করা হচ্ছে কি না আসলে আমরা জানি না। তো যেহেতু আমরা ইনফরমেশন পুরোপুরি পাইনি, আমরা এখানে নট গিভেন, আমি শর্ট ফর্মে লিখে দিচ্ছি এনজি, আমাদের আনসারটা কিন্তু নট গিভেন হয়ে যাচ্ছে, কারণ এটা নিয়ে কোথাও আমরা সরাসরি পেলাম না। পরের কোয়েশ্চেনটাতে বলেছে, আচ্ছা আপনারা বুঝতে পারছেন কিনা কমেন্টে বললেন, কারণ পরে দেখা গেল আমি সব সলভ করে চলে গেলাম, আপনারা একটাও বুঝতে পারলেন না। একটু আমাকে জানেন যে বুঝতে না পারলে আমরা তখন আরেকবার বলবো। কোয়েশ্চেন 39-এ বলা আছে, ইন্টারন্যাশনাল সায়েন্টিস্টস have found English easier to translate. Okay, English easier to translate into other languages than Latin. তো এখানে দুটো ল্যাঙ্গুয়েজের কথা আছে, এটাকে আমরা ফোকাস করি। তো ওনারা বলছে যে ইন্টারন্যাশনাল সায়েন্টিস্টরা এটা হ্যাভ ফাউন্ড, ওনাদের কাছে লেগেছে যে ইংলিশটা অন্যান্য ভাষায় রূপান্তরিত করা, মানে ট্রান্সলেট করাটা, অনুবাদ করা ইজিয়ার দেন ল্যাটিন। ল্যাটিনকে ট্রান্সলেট করা কঠিন, ইংলিশকে ট্রান্সলেট করা ইজি কিনা। তার মানে ল্যাটিনটা হচ্ছে ডিফিকাল্ট, অ্যান্ড ইংলিশটা হচ্ছে ইজিয়ার। তো আসেন তো আমরা যাই, হাতের লেখার বাজে অবস্থা, দুঃখিত। আমাদের প্যাসেজে ফেরত যাচ্ছি। ইংলিশ অ্যান্ড ল্যাটিন, দেখেন তো কোথাও দেখতে পান কিনা, দেখতে পারার কথা, দেখেন তো দেখতে পান কিনা। ওকে, সো আমাদের কোয়েশ্চেনের ইংলিশ অ্যান্ড ল্যাটিন আমরা দেখতে পাচ্ছি। দেখেন নিচের থেকে 4th লাইনে আছে ইংলিশ, আর নিচে থেকে 3rd লাইনে আছে ল্যাটিন। সেন্টেন্সটা হচ্ছে, আমরা একটু পড়ি, শেয়ারিং আ ল্যাঙ্গুয়েজ ক্যান প্রমোট আ সেন্স অফ বিলঙ্গিং। আচ্ছা, একটা ল্যাঙ্গুয়েজকে শেয়ার করলে কি প্রমোট করে? এটাতে প্রমোট করা মানে কি? এটা থেকে ধরেন এনকারেজ করা, মানে ধরেন আমি এই কাজটা করলে এটা প্রমোট হবে, মানে হচ্ছে এনকারেজ করবে মানুষকে এটা দেখতে, বা মানুষকে এইদিকে ভাবাবে, বা এই জিনিসটাকে আরও সামনে নিয়ে আসবে। সো কোন জিনিসটা প্রমোট করবে? আ সেন্স অফ বিলঙ্গিং। বিলঙ্গিং মানে বুঝেন, মানে একটা ওনারশিপ, মানে এই, বা ধরেন সবসময় ওনারশিপও না, বিলঙ্গিং মানে কি, যে আমি এই জায়গায় বিলং করি, মানে আপন লাগা একটা জিনিস, যে আমার এই জায়গার সাথে আমার একটা সম্পর্ক আছে। তো একটা সেন্স অফ বিলঙ্গিং কাজ করবে, বিলঙ্গিং অ্যান্ড কমিউনিটি। আবার আরেকটা জিনিস কাজ করবে কি,
কমিউনিটি, এই যে আমি এই জায়গার একটা মেম্বার। কমিউনিটি মানে কি? একটা দল। সো একটা দলের অংশ মনে হবে নিজেকে, একটা সেন্স অফ বিলঙ্গিং কাজ করবে। অ্যাজ উইথ দ্য ইন্টারন্যাশনাল সায়েন্টিস্ট হু ইউজ ইংলিশ, আচ্ছা অ্যাজ উইথ মানে হচ্ছে ঠিক যেমন ইন্টারন্যাশনাল সায়েন্টিস্টরা ইংলিশ ইউজ করেন অ্যাজ আ লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা। লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা এটা একটা টার্ম বলতে পারি, একটা ফ্রেজ বলতে পারি। এই টার্মটা কখন ইউজ করা হয়? লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা ইউজ হয় যখন আমরা বুঝাচ্ছি যে একদল মানুষ যখন কমিউনিকেট করেন যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেম না। তো ধরেন আমি বাংলা বলি, আরেকজন আছে ফ্রেঞ্চ বলে, আরেকজন আছে ইটালিয়ান বলে, আরেকজন আছে জার্মান বলে, স্প্যানিশ বলে। সবাই মিলে একটা কাজ করছি, তো হয়তো আমরা সবাই মিলে একটা অ্যাসাইনমেন্ট করছি। এখন আমাদের ওই অ্যাসাইনমেন্টে এমন একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করা উচিত যেটা আমরা হয়তো প্রত্যেকেই জানি, এমন একটা কমন ল্যাঙ্গুয়েজ যেটা প্রত্যেকেই জানি। তো ইন্টারন্যাশনাল সায়েন্টিস্টরা এখন ওই লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা হিসেবে, কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করছেন ইংলিশকে, ওয়ার দেয়ার প্রেডেসেসর্স ইউজড ল্যাটিন। আচ্ছা, প্রেডেসেসর্স মানে কি? এই ওয়ার্ডটা মানে হচ্ছে ধরেন আগে যারা আসছিলেন, মানে অনেকটা পূর্বপুরুষ টাইপের, বাট পূর্বপুরুষ না, পূর্বসূরি বলে মনে হয় এটাকে, যে আমাদের আগে যেনারা সায়েন্টিস্টরা যারা কাজ করেছিলেন। এখনকার সায়েন্টিস্টরা ইউজ করেন ইংলিশ, আগেরকার দিনের সায়েন্টিস্টরা ইউজ করতেন ল্যাটিন। আচ্ছা, তো এই কথাটা এখানে বলা, এখন ইউজ হয় ইংলিশ, আগে ইউজ হতো ল্যাটিন। আমাদের প্রশ্নে বলেছিল ইংলিশ ইজ ইজিয়ার আর ল্যাটিন ইজ ডিফিকাল্ট। এটা কি কোথাও পেয়েছি আমরা প্যাসেজে? ডিফিকাল্টি লেভেল নিয়ে তো আমরা কিছুই পেলাম না। তাহলে আমাদের আনসারটা কি হয়ে যাবে বলেন তো? এটা নিয়ে কিছু বলাই নেই, আনসারটা হয়ে যাবে নট গিভেন। কারণ শুধু বলা যে আগে ইংলিশ ইউজ হতো, আগে ল্যাটিন ইউজ হতো, এখন ইংলিশ ইউজ হয়। সো আমাদের আনসারটা নট গিভেন। এখন আমরা যদি একটু দেখি, মোহাম্মদুল হাসান ভাইয়া আরেকবার বুঝান। কোনটা আরেকবার বুঝাবো ভাইয়া বলেন, তাহলে ওটা আরেকবার বুঝিয়ে দিব। এই ক্লাস পর 9.5 পাইতে হবে না তুহিন ভাইয়া, 9 পাইলেই চলবে। ওকে, এখন আসেন আমরা যাই নেক্সট কোয়েশ্চেনটাতে, লাস্ট কোয়েশ্চেন আমাদের রিডিংয়ের। এখানে বলেছে অ্যাজ ফার অ্যাজ ল্যাঙ্গুয়েজ ইজ কনসার্নড। সো যতদূর ল্যাঙ্গুয়েজ নিয়ে, অ্যাজ ফার অ্যাজ মানে কি? যতদূর ল্যাঙ্গুয়েজ নিয়ে ভাবা যায়, তাই না? সো আজকে একবার একটা গুতা খাইলাম, কলম ফেলে দিলাম, সে সব হয়ে যাচ্ছে। সো এখানে বলেছে যে ল্যাঙ্গুয়েজ নিয়ে যতদূর ভাবা যায়, there is a difference between people's social and practical needs. ল্যাঙ্গুয়েজ নিয়ে যতদূর ভাবা যায় একটা তফাৎ আছে, there is a difference between people's social and practical needs. মানুষের সোশ্যাল নিডস, আচ্ছা এত বিশ্রীভাবে কেন আন্ডারলাইন করলাম আমি? যতদূর ল্যাঙ্গুয়েজ নিয়ে ভাবা যায় মানুষের সোশ্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল নিডসের মধ্যে একটা তফাৎ আছে। তার মানে প্যাসেজে আমাদের খুঁজতে হবে সোশ্যাল নিডস অ্যান্ড প্র্যাকটিক্যাল নিডস দুটো কি আলাদা কিনা। তো আসেন তো আমরা যাই প্যাসেজে ফেরত। একটুখানি জায়গায় বাকি আছে, প্র্যাকটিক্যাল নিড আমরা পেয়ে গিয়েছি। ওকে, সো বলছে দো দ্য প্র্যাকটিক্যাল নিড ফর আ কমন ল্যাঙ্গুয়েজ উইল ডিমিনিশ। ডিমিনিশ মানে কি? ডিমিনিশ মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া, না থাকা। সো যদিও প্র্যাকটিক্যাল নিডটা, কমন ল্যাঙ্গুয়েজের প্র্যাকটিক্যাল নিডটা ডিমিনিশ করবে, মানে থাকবেই না, দ্য সোশ্যাল ভ্যালিউ অফ শেয়ারিং উইল পারসিস্ট। কিন্তু সোশ্যাল ভ্যালিউটা থাকবে। পারসিস্ট মানে কি? থাকবে। আচ্ছা, এরপরে কিছু বলেছে কি না? যেহেতু বলা প্র্যাকটিক্যাল নিড থাকবে না, সোশ্যাল নিডটা থাকবে, তার মানে আমরা ধরে নিতে পারি এই দুটা আলাদা জিনিস। বাট স্টিল দেখি তো এখানে অন্য কোথাও কিছু বলা কিনা। অ্যান্ড সফটওয়্যার উইল নেভার বি আ সাবস্টিটিউট। সফটওয়্যার কখনোই সাবস্টিটিউট হবে না, মানে এটা ল্যাঙ্গুয়েজের পরিবর্তে ইউজ করা যাবে না, বা অন্য কিছুর পরিবর্তে ইউজ করা যাবে না। কিসের পরিবর্তে? ফর দ্য সাটল বাট ভাইটাল আন্ডারস্ট্যান্ডিং। সাটল বাট ভাইটাল মানে, সাটল মানে কি? খুবই ধরেন সাটল আমরা বাংলায় কিভাবে বলতে পারি? আচ্ছা, সাটল হচ্ছে ধরেন আপনাকে কেউ একজন একটা কথা বলল, কথাটা আসলে অপমান করার জন্য ছিল, কিন্তু
কথাটা এমনভাবে বললো যেটা খুব সাটল ইনসাল্ট হলো, মানে খুবই হালকাভাবে একটা আপনাকে ইনসাল্ট করে চলে গেল, আপনি বুঝতে পারলেন যে এটা ইনসাল্ট, বাট হয়তো অনেকেই বুঝতে পারলো না। তো সাটল বাট ভাইটাল আন্ডারস্ট্যান্ডিং, মানে জিনিসটা খুব গুরুতর, মানে দরকারি, কিন্তু এটা খুব সাটল, এবং এই আন্ডারস্ট্যান্ডিং দ্যাট কামস উইথ নলেজ অফ আ ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজের আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে যে আমাদের সাটল বাট ভাইটাল আন্ডারস্ট্যান্ডিং আসে, সেটার সাবস্টিটিউট কখনোই সফটওয়্যার হতে পারবে না। মানে একটা সফটওয়্যার দিয়ে কখনোই আমরা ল্যাঙ্গুয়েজকে রিপ্লেস করতে পারবো না। কিন্তু আমাদের কোয়েশ্চেন ছিল যে there is a difference, যখন ল্যাঙ্গুয়েজ নিয়ে ভাবা হয় there is a difference between people's social and practical needs. social needs, practical needs. আচ্ছা দেখেন তো, এখানে বলেছে যে কখনোই সাবস্টিটিউট হবে না, উইল নেভার বি আ সাবস্টিটিউট, মানে কিছু জিনিসকে কখনোই রিপ্লেস করতে পারবে না। কোন জিনিসকে রিপ্লেস করতে পারবে না? এই যে সোশ্যাল ভ্যালুটাকে কখনো রিপ্লেস করতে পারবে না। পারবে কোনটাকে রিপ্লেস করতে? প্র্যাকটিক্যাল নিডটাকে। মানে আমি এখন একটা কান্ট্রিতে ভিজিট করতে গেলাম, বা আমি একটা কান্ট্রিতে কাজের জন্য গেলাম, আমি ট্রান্সলেটরটা ইউজ করে ইজিলি আমার প্র্যাকটিক্যাল নিডটা ফুলফিল করে ফেললাম, কিন্তু যে সোশ্যাল নিডটা, সোশ্যাল ভ্যালুটা, এটা কখনোই ফুলফিল করা পসিবল না ইউজিং আ সফটওয়্যার। তাহলে আমাদের দুইটা জিনিস তো আলাদাই বুঝালো, এটা হবে এটা হবে না, তবে দুটো আলাদা। তাহলে আমরা আমাদের আনসারটা পেয়ে গেলাম। আমাদের আনসারটা কী হবে বলেন তো? আমাদের আনসারটা ইয়েস হবে, কারণ there is a difference দুটার মধ্যে। ওকে, সো আমাদের কোয়েশ্চেনগুলা আমরা যদি দেখি, কেউ কোনো কোয়েশ্চেন পেয়েছেন? আচ্ছা, একজন 38 বুঝতে চেয়েছে, মাহমুদুল হাসান ভাইয়া। 38-এ কী বুঝান নাই বলেন তো? আমি আরেকবার বলি। আমরা আনসারটা নট গিভেন দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? এখানে বলা ছিল ভিজুয়াল আসপেক্টস, একটা ল্যাঙ্গুয়েজের ভিজুয়াল আসপেক্টগুলো, মানে ভিজুয়াল। আর ল্যাঙ্গুয়েজ তো ইউজুয়ালি ভিজুয়াল কী হয়, যে আমরা পড়তে পারতেছি কি না, দেখতে পারতেছি কি না। তো দেখার মতো যে জিনিসগুলো ল্যাঙ্গুয়েজে আছে, সেটা কি সায়েন্টিস্টরা ভিজুয়াল আসপেক্টস কি কনসিডার করছে কি না। মানে ছবি দিয়ে ল্যাঙ্গুয়েজের কোনো একটা চেঞ্জ, বা এই ট্রান্সলেটরের মধ্যে ভিজুয়ালস ইউজ হবে, মানে হচ্ছে ভিডিও বা কোনো ধরনের ইমেজেস ইউজ হবে কি না, এই জিনিসটা সায়েন্টিস্টরা কনসিডার করছে না কি না। তা আমরা প্যাসেজে গেলে ভিজুয়াল দিকটা, আমরা হচ্ছে গিয়ে এই জায়গা থেকে ওই আনসারটা পেয়েছিলাম না 38-এর। তো এখানের মধ্যে বলেছে যে অনেক ব্যবহার থাকতেই পারে, কিন্তু এটা কখনোই অ্যাকচুয়াল ট্রান্সলেশনের মতো হবে না। এরপরে বলা ছিল যে ভয়েস মর্ফিং টেকনোলজি যদি স্পিকারের ভয়েসটাও সিমুলেট করে, তো ধরেন আমার ভয়েসটাকে চেঞ্জ করছে, মানে আমি বলছি হচ্ছে বাংলায়, আর আমি ট্রান্সলেটরটা ইউজ করছি, ধরেন আমি বাংলায় কথা বলবো, কিন্তু আমার একটা ফ্রেন্ড আছে যে হচ্ছে চায়নাতে থাকে, তো সে ম্যান্ডারিন বলে, চাইনিজ বলে। তো আমি কথা বলছি বাংলায়, আমার কথাটা চাইনিজ ভাষায় বের হচ্ছে, ম্যান্ডারিনে বের হচ্ছে। তো আমার কথাটা তখন না দেখতে ভালো লাগবে না। এই কথাটা এখানে বলা যে যদিও হয়তো ভয়েসটাকে কপি করে আমার ভয়েস দিয়েই আমার কথাগুলোকে ট্রান্সলেট করে করে অন্য ল্যাঙ্গুয়েজে বের করবে, আমার তখন তো লিপ সিঙ্ক থাকবে না, কারণ আমি বাংলায় বলবো, ওইটাই আবার অন্য ভাষায় তো সেমভাবে সিঙ্ক হবে না। তো বলছে যে দেখতে মনে হবে যে একটা ডাব করা মুভি দেখতেছি। কিন্তু এখানে কি কোথাও বলা যে সায়েন্টিস্টরা এটা কনসিডার করছে বা সায়েন্টিস্টরা এটা কনসিডার করছে না? এখানে আমাদের লিমিটেশনস বলা যে এটা করলে কি হইতো, কিন্তু এখানে কোথাও বলা নাই যে ফিউচারের জন্য এটাকে কনসিডার করা হচ্ছে না কি না। আমরা কোনোভাবে ম্যাচও করতে পারি নাই, আমরা কোনোভাবে কন্ট্রাডিক্ট করে বাদও দিতে পারি নাই, এই জন্যই আমাদের আনসারটা নট গিভেন হয়ে গিয়েছে। এখন দেখেন তো বুঝেন কি না। ওকে, সো আমাদের রিডিং পার্ট কিন্তু আমরা ডান। ওকে, সো রিডিংয়েরটা ডান হইলে আসেন আমরা এখন আগাই একটু। রিডিং নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা জিজ্ঞেস করেন একটু পরে। আমরা কুইকলি একটু স্পিকিং পার্টটা দেখে নিব। তো আমাদের স্পিকিংয়ে আমরা হচ্ছে পার্ট 1 থেকে স্টার্ট করছি। স্পিকিংয়ে আমরা সবাই জানি আইএলটিএস স্পিকিংয়ে 3টা পার্ট থাকে।
পার্ট 1 যেখানে হচ্ছে আমরা ইন্ট্রোডাক্টরি কোয়েশ্চেন্স পাই, বেসিক কোয়েশ্চেন্স। এই যে আমাদের পার্ট 1-এর এখানে দেয়া আছে এক্সাম্পল, আমাদের এই টেস্টে হলিডেজ নিয়ে 4টা কোয়েশ্চেন দেওয়া, হলিডেজ। আচ্ছা, তো আমরা হলিডেজ বলতে না আমাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে, মানে আমাদের দেশে যেহেতু আমরা লং হলিডেজ ইউজুয়ালি পাই না, আনলেস আমরা স্কুলে থাকি বা ইউনিভার্সিটিতে থাকি, আমরা তো আসলে লম্বা কোনো ছুটি পাই না। তো হলিডেজ বলতে যেমন ঈদের টাইমে একটা লম্বা ছুটি পাই, এটা কিন্তু হলিডেজ, ঈদ হলিডেজ, তাই না? তো হলিডে বললে আমাদের সবার মাথায় আমি দেখেছি যে বেশিরভাগ স্টুডেন্টদেরকে ওয়েন এভার আস্কড আ কোয়েশ্চেন অ্যাবাউট হলিডেজ, স্টুডেন্টরা মনে করে পাবলিক হলিডে, যে একদিনের ছুটি। অনেকে আবার মনে করে শুক্রবার, শুক্রবার কিন্তু আমরা শুক্রবারকে বলি উইকেন্ড, তাই না? ওটা উইকলি হলিডে, ওটাকে আমরা হলিডে হিসেবে কাউন্ট না করে ওটাকে উইকেন্ড বললে বেটার হয়। হলিডেজ মানে হচ্ছে ধরেন 2-3 দিনের ছুটি, 5 দিনের, 1 সপ্তাহের ছুটি, একদিনের ছুটিও হতে পারে। হলিডেজ মানে হচ্ছে এমন ছুটি যখন মানুষ হচ্ছে ধরেন ঘুরতে যায়, হলিডে মানে ঘুরতে যাওয়া বুঝাইতে পারে। সো হলিডেজ নিয়ে এখানে কোয়েশ্চেন্স। তো আমরা যদি চিন্তা করি পার্ট 1 যেখানে বেসিক কোয়েশ্চেন করা হয়, পার্ট 1-এ কয়টা কোয়েশ্চেন করবে সেটা তো এক্সামিনারের হাতে। এক্সামিনার ক্যান্ডিডেট দুজনের উপরে ডিপেন্ড করে। ক্যান্ডিডেটের উপরে কিভাবে, ধরেন কিছু ক্যান্ডিডেটকে বেশি কোয়েশ্চেন করে পার্ট 1-এ, কিছু ক্যান্ডিডেটকে পার্ট 3-তে বেশি কোয়েশ্চেন করে। তো ইট ডাজন্ট মিন যে আপনি কোনো একটা কাজ করলে বা না করলে আপনাকে কম বা বেশি কোয়েশ্চেন করা হবে। ইটস টোটালি আপ টু দি এক্সামিনার আপনাকে কয়টা কোয়েশ্চেন উনি করতে চায়। পার্ট 1-এ আমাদেরকে যে কোয়েশ্চেনগুলো করা হবে, আদার দেন হোয়াটস ইউর নেম। হোয়াটস ইউর নেম বললে এক সেন্টেন্সে আনসার দেওয়া ইজ ফাইন। অনেকে বলে মাই নেম ইজ এটা, ইউ ক্যান কল মি ওটা। সো মাই নেম ইজ এটা, ইউ ক্যান কল মি ওইটা, এটা বলা কিন্তু ম্যান্ডেটরি না। অনেকে ভাবে যে 2 লাইনই বলতে হবে, নট নেসেসারিলি। আপনি শুধু 1 লাইন বললেও চলবে, আপনি 2 লাইন বললেও অসুবিধা নাই। বাট এটা বাদে, হোয়াটস ইউর নেম এই কোয়েশ্চেনটা বাদে আমরা চেষ্টা করব প্রত্যেকটা অ্যান্সার 2 থেকে 3 সেন্টেন্স বলতে। ওকে, 2 থেকে 3 সেন্টেন্সেস বললে আনসারটা কি হয়, একটু মোটামুটি ইনফরমেশন পাওয়া যায়। আর না হলে আপনি শুধু 1 লাইনের আনসার দিলে মনে হয় যে আপনার একদমই ইন্টারেস্ট নাই আনসার দেওয়ার, আপনার আনসারগুলো শুনতেও ভালো লাগে না, অনেক বেশি শর্ট হয়, ডিটেল থাকে না। ওকে, সো আমাদের যদি কোয়েশ্চেন করি আমরা যে এখানে, ডু ইউ প্রেফার স্পেন্ডিং হলিডেজ উইথ ফ্রেন্ডস অর উইথ ফ্যামিলি, অ্যান্ড ব্র্যাকেটে দাও ওয়াই। সো ওয়াই এর আনসারটা, ওয়াই কিন্তু এক্সামিনার জিজ্ঞেস করতে পারেন, আর কি আপনাকে জিজ্ঞেস করতে পারেন, নাও করতে পারেন। সো ডু ইউ প্রেফার স্পেন্ডিং হলিডেজ উইথ ফ্রেন্ডস অর ফ্যামিলি, আমাদেরকে 2টা অপশন দেওয়া হয়েছে, ফ্রেন্ডসের সাথে নাকি ফ্যামিলির সাথে। এখন এটার আনসার 2 ভাবে হয়। একটা হলো ক্লিয়ার আনসার, আপনি একদিকে চলে গেলেন ফ্রেন্ডস অথবা ফ্যামিলি। আর আরেকটা আনসার হয় যে ইট ডিপেন্ডস, এরকম করে বলা। অর আপনি 2টা মিলাইও বলতে পারেন যে আমার ফ্রেন্ডসের সাথে টাইম স্পেন্ড করাও পছন্দ, মানে হলিডে স্পেন্ড করাও পছন্দ, ফ্যামিলির সাথেও পছন্দ। সো ইউ ক্যান সে সামথিং লাইক আই লাভ স্পেন্ডিং টাইম উইথ বোথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। সো ওয়েন ইট কামস টু হলিডেজ, it depends on who's free to go with me. So if my family members are free, I take them along. If my friends are free to go on a holiday, I would go with them. So আপনি আপনার মতো করে 2 দলকে নিয়েও বলতে পারেন, কোনো এক দলকেও চুজ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। 2 থেকে 3 লাইন বলার চেষ্টা করব। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট কাইন্ড অফ হলিডে অ্যাকোমোডেশন ডু ইউ লাইক টু স্টে ইন। হলিডে অ্যাকোমোডেশন আপনি থাকতে পছন্দ করেন, কি ধরনের হলিডে অ্যাকোমোডেশন আপনার পছন্দ। অ্যাকোমোডেশন মানে কি বলেন তো? আচ্ছা, অনেকক্ষণ আবার কোয়েশ্চেন্স দেখি না, একটু দেখে নেই। অ্যাকোমোডেশন মানে কি বলেন তো? থাকার জায়গা, তাই না? থাকার ব্যবস্থা। সো হলিডে অ্যাকোমোডেশন, ওকে, আরেকজন আপু বলতে চাচ্ছে 39, একটু বুঝালে ভালো হতো। আচ্ছা, স্পিকিংটা একটু দেখি, লাস্টে লাইভ শেষ করার আগে 39টা বলে দিব না। সো এখানে বলা আছে যে আমাদের হলিডে অ্যাকোমোডেশন কোনটা পছন্দ। হলিডে অ্যাকোমোডেশন কি কি ধরনের হয় বলেন তো? আমরা ইউজুয়ালি, মানে আমাদের দেশে দেখা যায় যে আমরা কোথাও ঘুরতে গেলে আত্মীয় থাকলে তার বাসায় উঠে যাই, সেটাও হয়, দ্যাটস অলসো আ কাইন্ড অফ হলিডে অ্যাকোমোডেশন, যে কারো বাসায়। বাট মোস্টলি কি হয়, কোনো হোটেলে, অথবা হতে পারে কোনো একটা রিসর্টে, হতে পারে কোনো একটা হস্টেলে। হস্টেল বলতে আমরা মনে করি যে হস্টেল মানে হলো যে আমাদের যে আমরা
ধরেন ঢাকায় অনেকে পড়তে আসে, এসে হোস্টেলে থাকে, ওইটা তো একটা। বাট হোস্টেল বলতে কিন্তু এরকমও হয় ইউথ হোস্টেল যেটাকে বলে, যে একসাথে ধরেন অনেক মানুষ কম টাকায় থাকতে পারে, তো একই রুমের মধ্যে হয়তো শেয়ার্ড জায়গা থাকে, তো আপনি ওখানেও গিয়েও থাকতে পারেন। সো হোটেল হতে পারে যেটা এক্সপেন্সিভ হবে, হোস্টেল হতে পারে চিপার অল্টারনেটিভ, কারো বাসায় থাকা হতে পারে। সো আপনার কী ধরনের অ্যাকোমোডেশন পছন্দ। এখন ধরেন আপনি যদি সে হোটেল নিয়ে বলতে চান যে আই লাইক বা আই প্রেফার টু স্টে ইন আ হোটেল বিকজ আই লাইক মাই ওন প্রাইভেসি, সো আই ডোন্ট লাইক shared accommodations. I'd rather spend more money on staying in a hotel. সো আমি হোটেলে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। অথবা আপনি যদি বলতে চান যে ইফ আই হ্যাভ এনি রিলেটিভ লিভিং ইন দ্যাট এরিয়া, I feel safer to stay with them rather than staying in a hotel or a hostel. এটাও বলতে পারেন যে আমি আত্মীয়দের সাথে থাকতে পছন্দ করি। আজকে জানি কি হইল, খালি কলমটা পড়ে যাচ্ছে। ওকে, সো আমরা নেক্সট যদি দেখি আমাদের পরের কোয়েশ্চেনটা। আচ্ছা, সবগুলো কোয়েশ্চেন আমি এখানে না করে ওয়াই ডোন্ট উই টক অ্যাবাউট পার্ট 2, তাই না? আই থিঙ্ক এটা আপনারা পারেন, বলেন তো। পার্ট 1 তো আপনারা পারার কথা, পার্ট 1 কিন্তু সব স্টুডেন্টরা পারে। বলেন তো পার্ট 1-এর নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট প্ল্যানস ডু ইউ হ্যাভ ফর ইয়োর নেক্সট হলিডে। আচ্ছা, একটা জিনিস আমি আপনাদেরকে বলি, টেন্স। আমরা স্পিকিং করার সময় অনেক সময় টেন্সটা খেয়াল করি না, কোয়েশ্চেন ঠিক মতো শুনি না, অথবা শুনলেও আমরা মাথায় রাখি না যে টেন্সটা কী হওয়া উচিত। এখানে বলছে হোয়াট প্ল্যানস ডু ইউ হ্যাভ ফর ইয়োর নেক্সট হলিডে। নেক্সট হলিডে মানে এটা অবশ্যই আপনি ফিউচারে বলা উচিত যে আই প্ল্যান টু ডু দিস, অর আই উইশ টু গো to this place, অথবা for my next holidays I'm planning to do this, অথবা আপনি বলতে পারেন যে I will go to this place on my next holiday. সো কী ধরনের প্ল্যানস আছে? এখন প্ল্যানটা শুধু জায়গা রিলেটেড হতে হবে এরকম না, অ্যাক্টিভিটি রিলেটেড হতে পারে, কাদের সাথে যাবেন মানে মানুষজন রিলেটেড হতে পারে, এনিথিং ইউ উইশ টু সে। ইজ ইউর সিটি অর রিজিয়ন a good place for other people to visit on holiday? সো আপনার শহর বা অঞ্চল এলাকা কি গুড প্লেস কিনা ফর আদার পিপল টু ভিজিট অন আ হলিডে? আচ্ছা, এটা এখন নিজের এরিয়া সম্পর্কে অনেক নেগেটিভ কথা বলাটা অ্যাভয়েড করা আমি মনে করি বেটার। কারণ হচ্ছে আপনি বললেন যে না ঢাকা শহর অনেক আনসেফ, এটা না ওটা না, উচিত না। আই ডোন্ট নো, ইটস নট, মানে এটা এমন না যে এক্সামে আপনার স্কোরে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে, বাট ইট জাস্ট লুকস ব্যাড যে আমি গিয়ে আমার নিজের এরিয়া সম্পর্কে অনেক অনেক বাজে কথা বলছি। সো আপনি বলতে পারেন চাইলে, বাট আপনি এটাও বলতে পারেন যে আই থিঙ্ক মাই সিটি ইজ ভেরি রিচ ইন কালচারাল and traditional values. So when people come to visit my city, which is Dhaka, they can go and explore different areas, different historical buildings, eat our local food and enjoy themselves. So it's a good place for people to come on holidays. So আপনি ভালো ভালো কথা বলতে পারেন, আপনি নেগেটিভ কথাও বলতে পারেন যে no, I wouldn't suggest coming to my city on holidays because it's mostly crowded. People, whenever they come to visit my city, they cannot move around easily. So because of the traffic, because of the huge traffic, heavy traffic, they cannot move around. So I wouldn't suggest coming to my city on holidays. এটাও বলতে পারেন। দেন আমরা পার্ট 1-এ যেটা শিখলাম আরেকবার বলি, 2 থেকে 3 লাইনে আনসার করতে হবে। আমাদের পার্ট 1 অ্যান্সার্সগুলো কিন্তু খুবই ইজি, 2 থেকে 3 সেন্টেন্সে আপনার মাথায় যা আসে তাই বলবেন। অনেকের কোয়েশ্চেন থাকে যে হোয়াট ইফ আই ডোন্ট নো অ্যাবাউট আ সার্টেন ইস্যু, সেটা ওকে, আপনি জানেন না, দ্যাটস ফাইন। আপনি এক্সামিনারকে পোলাইটলি বলবেন যে আপনার এটা সম্পর্কে বেশি আইডিয়া নেই, কিন্তু আপনি বললেন না আই ডোন্ট নো। I don't know sounds rude, I don't know sounds like you are not, মানে আপনার কোনো উইল পাওয়ার নাই টু মেক অ্যান আনসার। সো আপনি ওইটা না করে আপনি হচ্ছে গিয়ে নিজের মতো যা জানেন সেটাই বলবেন, না জানলে সেটাকেও একটু সুন্দর করে গুছায় বলবেন যে আমি জানি না এত বেশি, বলে আপনি আনসারটা ট্যাকল করার ট্রাই করবেন। ওকে, কোয়েশ্চেনটা ট্যাকল করবেন। সো এটা গেল আমাদের পার্ট 1। পার্ট 1 নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে, এটা একটা ব্ল্যাঙ্ক পেজ, ওকে, পার্ট 1 নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন। পার্ট 2টা আমরা দেখি। পার্ট 2তে আমাদেরকে কি দেওয়া হয়, একটা কিউ কার্ড দেওয়া হয়। এখন কিউ মানে তো কি, কিউ মানে হচ্ছে ক্লু বা হিন্ট, রাইট? সো একটা টপিক থাকে,
এই যে এখানে একটা টপিক দেওয়া উইথ 3 or 4 পয়েন্টার্স, রাইট? কিছু পয়েন্টস দেওয়া থাকে, কিছু কোয়েশ্চেন্স দেওয়া থাকে, যেগুলা দেখে দেখে আমাদের কাজ হচ্ছে এই পয়েন্টগুলো ইনক্লুড করে একটা স্পিচ মেক করা। সো এটা একটা ইনস্ট্যান্ট স্পিচ হয়। ইনস্ট্যান্ট স্পিচ বলতে আপনাকে কিউ কার্ডের জন্য 1 মিনিট টাইম দেওয়া হয়। সো এই কিউ কার্ডটা আপনাকে হ্যান্ড ওভার করা হবে। আফটার ইউ আর হ্যান্ডেড ওভার দ্য টপিক, ইউ গেট 1 মিনিট টু গেট রেডি। আর ওই 1 মিনিট টাইমে আপনাকে একটা নোট করার জন্য কাগজ এবং কলম দেওয়া হয়। সো এই নোটটার ইউজ আপনি করবেন 1 মিনিট সময়ের মধ্যে। 1 মিনিটের পরে মোস্ট এক্সামিনার্স, মোস্ট বলছি এই জন্য কারণ রিসেন্ট টাইমসের যত স্টুডেন্ট এটা শুনেছি কারোর কাছে টপিক ছিল না আসলে 1 মিনিটের পরে। সো মোস্ট এক্সামিনার্স টেক দ্য টপিক ওয়ে। সো আপনার যদি অনলাইন স্পিকিং টেস্ট হয়, মানে আপনি ভিডিও কলে দিচ্ছেন, ভিডিও কলে স্পিকিং টেস্ট হলে আপনার এক্সামিনার স্ক্রিন শেয়ার করে উনি দেখাবে। 1 মিনিট পরে হয়তো স্ক্রিন শেয়ার করা অফ করে দিবে, হয়তো সরাই ফেলবে টপিকটা। আর যদি ফেস টু ফেস এক্সাম হয় তখন এক্সামিনার আপনার হাতে টপিকটা দিবে, 1 মিনিট পরে টপিকটা ফেরত নিয়ে নেবে। এখন এটা নিতেও পারে, নাও নিতে পারে। 1 মিনিট পরে রাখতে দিলে তো সুবিধা আমাদের জন্য, ইউর লাকি। এটা আপনার জন্য একটা এক্সট্রা বোনাস বলতে পারি আমরা, যে আমার হাতে টপিকটা আছে। বাট আমরা প্রিপেয়ার্ড হব এমনভাবেই যাতে হচ্ছে আমাদের হাতে টপিক না থাকলেও আমরা বলতে গেলে না আটকাই। তো আমরা কিভাবে শুরু করব, এই নোট টেকিংটা কিভাবে করা উচিত? 1 মিনিট টাইম কিন্তু অনেক তাড়াতাড়ি চলে যায়। সো ডু নট ইভেন থিঙ্ক অ্যাবাউট কপিং দ্য কোয়েশ্চেন্স। অনেকে কি করে পুরা কোয়েশ্চেন কপি করা শুরু করে, ওটা রং একটা আইডিয়া। কারণ হচ্ছে ওই রং অ্যাপ্রোচে গেলে কি হবে, আপনি কোয়েশ্চেন তুলতেই তো আপনার টাইম শেষ, অ্যান্সারই তো রেডি করেন নাই। এটা না করে ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য টপিক, ইউ থিঙ্ক হোয়াট ইউ ওয়ান্ট টু প্রিপেয়ার। আপনি টপিকে কি বললে আপনি 2 মিনিট কন্টিনিউ করতে পারবেন। সো কিউ কার্ডে আমাদের 1.5 থেকে 2 মিনিট বলতে হয়, তাই না? ধরেন 2 মিনিট বলতে বললো এক্সামিনার, 2 মিনিট কিন্তু অনেক টাইম। ওয়েন ইউ ট্রাই টু এক্সপ্রেস ইয়োর সেলফ, ওয়েন ইউ ট্রাই টু মেক আ স্টোরি টেলিংয়ের জন্য 2 মিনিট কিন্তু অনেক লম্বা টাইম মনে হয়। তো আপনি যদি বেশি কথা বলতে চান তাহলে অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেকটা টপিকে আপনার কি করতে হবে। একটা ধরেন ফার্স্টে আপনি অ্যান্সার দিলেন, অ্যান্সারের সাথে আপনার কনটেক্সট অ্যাড করতে হবে। কনটেক্সট বা একটু ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। ধরেন আমাদের এই টপিকটা কি? টপিকটা হচ্ছে ডিসক্রাইব আ কার জার্নি ইউ মেড দ্যাট took longer than expected. Okay, so describe a car journey you made that took longer than expected. মানে সময় বেশি লেগেছিল, একটা কার জার্নি নিয়ে কথা বলতে হবে। You should say where you were going, আপনি কোথায় যাচ্ছিলেন, who you were with, কার সাথে ছিলেন, how you felt during the journey, তো আপনার কেমন লেগেছিল, and explain why this car journey took longer than expected. এক্সপ্লেইন করতে হবে কেন এটা সময় লেগেছিল বেশি। ইন মোস্ট কেসেস লাস্ট পয়েন্টটা থাকে আমাদের এক্সপ্লেইন করার মতো পয়েন্ট, এই পয়েন্টটা নিয়ে বেশি কথা বলা যায়। সো আপনারা ফোকাস এটাতেই করবেন, বাট বাকিগুলোও অ্যান্সার করতে হবে। এখন ধরেন আমি যে বলছিলাম কনটেক্সট বা ব্যাকগ্রাউন্ড, এটা দিয়ে কী মিন করছি? তো ধরেন আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি যে আপনি শুধু যদি এই 4টা আনসার করা আপনার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে তো আপনার গোল এই 4টা হইলে এটা 10 সেকেন্ডেই শেষ হয়ে যায়। তো ধরেন আপনি বললেন যে লাস্ট মান্থ আই ওয়াজ গোয়িং টু আ ওয়েডিং উইথ মাই মাদার অ্যান্ড আই ওয়াজ ভেরি এক্সাইটেড টু গো টু দ্য ওয়েডিং, হাউএভার দ্য কার ব্রোক ডাউন মিডওয়ে অ্যান্ড উই গট লেট টু দ্য ওয়েডিং। সো এই যে আমি বললাম 4টা অ্যান্সার দিলাম, আমার তো 10 সেকেন্ডের মধ্যে হয়ে গেল। এই জিনিসটা করলে আমি তো দেয়ার ইজ নো ওয়ে আই ক্যান লাস্ট ফর 2 মিনিটস, তাই না? তো আমি যদি 2 মিনিট বলতেই চাই, আমার কি করতে হবে, আমার এই জিনিসটা একটু বড় করে বলতে হবে। কনটেক্সটটা কেমন হবে? প্রথমত গাড়িটা কার, গাড়িটা কোত্থেকে পেলাম, গাড়িটা কি উবার থেকে আমি রাইড নিলাম, নাকি হচ্ছে আমার নিজের গাড়ি, নাকি আমাকে কেউ পিক করতে আসলো, এগুলা বলবো। তারপরে হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে চেষ্টা করবো একটু ব্যাকগ্রাউন্ড বা একটু এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে। আম্মুর সাথে কেন যাচ্ছিলাম, কার বিয়ে ছিল, ওগুলোও আমি অ্যাড করব। এবং সবচেয়ে বড় কথা,
সব সময় টপিকটাকে একটু সিরিয়াস বানানোর জন্য, সিরিয়াস অ্যাজ ইন আমি বলতেছি না যে অনেক নেগেটিভ দিকে নিতে হবে, বাট ট্রাই টু মেক দ্য স্টোরি বিলিভেবল অ্যান্ড রিলেটেবল। এখন ধরেন একটা বিয়েতে যাচ্ছিলাম, একটু দেরি হয়ে গেছে, কি আর এমন হয়ে গেছে, এটা তো এমন বড় কিছু না। বাট আমি যদি বলি যে বিয়েতে যাওয়ার সময় আমার অনেক সময় লেগেছে, কারণ হচ্ছে গিয়ে রাস্তায় ধরেন গাড়িটা নষ্ট হয়ে গেল, তারপরে হচ্ছে অথবা অনেক ট্রাফিকের কারণে আমি আটকে গেলাম। তো প্রবলেমটা কখন হবে? when the wedding is important, when I have been looking forward to the wedding for a long time, মানে আমি অনেক দিন ধরে স্বপ্ন দেখতেছি যে এই কাজিনের বিয়ে বা আমার ফ্রেন্ডের বিয়ে আমি অনেক সেজেগুজে যাব, আমি অনেক এক্সাইটেড। সো আপনি ওয়েডিংটাকে ইম্পর্ট্যান্ট বানাবেন, আপনি এটা নিয়ে কনটেক্সট দিবেন যে অনেক দিন ধরে আমি কোনো বিয়েতে যাই না, অনেক দিন ধরে কোনো কাছের মানুষের বিয়ে খাই না, তো এই বিয়েতে যাওয়ার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম। যখন আপনি এই ডিটেলগুলো অ্যাড করে দিবেন, আপনার স্পিচটা এমনিতেই একটু লেংদিয়ার হবে, আর শুনতে অ্যাজ আ স্টোরি ইট উইল সাউন্ড বেটার। সো আপনি এক্সামিনারকে আপনার দুঃখটা ফিল করাবেন, ওকে, যে আপনি যে অনেক দুঃখ পাইছেন এটা আপনি ফিল করাবেন, কেন আপনি এক্সাইটেড ছিলেন, কেন আপনার খারাপ লাগলো। তাহলে দেখবেন আপনার স্পিচটা এমনিতেই লেংদি হচ্ছে, আরও বেটার লাগছে। অ্যান্ড আচ্ছা, আমি তো অনেকক্ষণ ধরে বকবক করে যাচ্ছি, একটু বলেন তো আপনারা কি আমার কথা বুঝতে পারছেন কি না? আপনারা না বুঝতে পারলে কিন্তু অবশ্যই কমেন্ট করেন। আমি যে বলছি কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, না বললে আমরা আগাই। সো নোট নেওয়াটা, নোট কিভাবে নিব বলেন? নোট টেকিংটা খুব ইম্পর্ট্যান্ট, নোট অবশ্যই নেবেন। নোট নিলে যেটা হয়, আপনি যখন এক্সামিনারের সামনে আপনার স্পিচটা প্রেজেন্ট করছেন, এক্সাম কন্ডিশনে না আমরা অনেক সময় ভুলে যাই, আমাদের মাথায় থাকে না যে টপিক কী ছিল, ভুলে যাব, কোয়েশ্চেন কী ছিল মনে থাকবে না। সো কোয়েশ্চেনগুলোকে সিকোয়েন্সে নোট করবেন। সিকোয়েন্সে নোট করলে কি হয়, আমাদের জন্য বলাটা ইজিয়ার হয়, মনেও থাকে বেটার। সিকোয়েন্স এমনিতে মেনটেন করা ম্যান্ডেটরি না, আপনি চাইলে লাস্ট কোয়েশ্চেন আগে ফার্স্ট কোয়েশ্চেন পরে দিতেই পারেন, বাট ফ্রম এক্সপিরিয়েন্স আই ক্যান টেল ইউ স্টুডেন্টরা মোস্টলি মেস আপ করে, মানে যখন হচ্ছে কনফিউজড হয়ে যায়, যখন হলো গিয়ে কোয়েশ্চেনগুলি সিকোয়েন্সে না বলে। কোয়েশ্চেন সিকোয়েন্সে বললে না স্পিচটা শুনতে বেটার লাগে, ইট সাউন্ডস মোর অর্গানাইজড। সো ট্রাই টু মেনটেন দ্য সিকোয়েন্স, এটা জাস্ট একটা অ্যাডভাইস, সাজেশন, বাট আপনি সিকোয়েন্স মেনটেন না করলেও প্রবলেম নেই। এখন কিভাবে নোটটা নেওয়া উচিত বলেন তো? আচ্ছা, এখনও মানুষজন জয়েন করছে, তো লেট। হ্যালো ঐশী, হ্যালো মুন্না ভাই, কি অবস্থা? সো আমরা যদি দেখি প্রত্যেকটা কোয়েশ্চেনের ওয়্যার ইউ আর গোয়িং, তো ধরেন আপনি অ্যান্সার যখন লিখবেন, ওয়্যার কোথায় যাচ্ছিলেন, টু আ ওয়েডিং, তো ধরেন আপনি যদি বলতে চান ফ্রেন্ডস ওয়েডিং, এখন এখানে কথা হইল আপনি এভাবেও লিখতে পারেন। এই নোটটা কিন্তু এক্সামিনার চেক করবে না, সো নোট যেহেতু এক্সামিনার চেক করবে না, আমি কিন্তু শর্ট ফর্মেও লিখতে পারি ফ্রেন্ডস ওয়েডিং, এটাও কিন্তু হয়। আচ্ছা, হু আর উইথ ইউ, তো ধরেন আমি বললাম মম, হাউ ইউ ফেল ডিউরিং দ্য জার্নি, কেমন লেগেছিল, এক্সাইটেড। এখন ফিলিংটাকে আমরা 2 ভাগ 3 ভাগ করে দিতে পারি, যে গাড়ি নষ্ট হওয়ার আগে পর্যন্ত তো আমার ভালোই লাগছিল, তবে গাড়ি নষ্ট হওয়ার পরে তো হচ্ছে আমার খারাপ লাগলো, বা ট্রাফিকটা জ্যামটা আটকানোর পরে আমার খারাপ লাগলো। তো আপনি ফার্স্টে এক্সাইটেড, তারপরে কেমন লাগতে পারে, ডিসহার্টেন্ড লাগতে পারে, আমার যে আমার অনেক খারাপ লাগছিল, আমি পৌঁছাতে পারবো না। টেন্সড লাগতে পারে, আমার আনওয়েল লাগতে পারে, কেমন লাগে, অনেক সময় শরীর খারাপ হয়ে যায় আমাদের আটকে থেকে, এটাও হতে পারে। লাস্ট কোয়েশ্চেন, যেটা আমাদের মেইন লাস্ট পয়েন্ট, যেটা মেইন পয়েন্ট, ওটাকে আমরা কি করব, 2-3 ভাগে ভাগ করে নিতে পারি। ওয়াই, এক্সপ্লেন ওয়াই দিস কার জার্নি টুক লঙ্গার। আচ্ছা, তো আমরা ধরেন আমরা বলতে পারি ব্লকেড, এখন যেটা ঢাকা শহরে অনেক হয় যে রাস্তা ব্লকড থাকে, একটা ব্লকেড ছিল। তারপরে হচ্ছে আমরা যদি, আচ্ছা কমেন্টসে অনেক হ্যালো হ্যালো হচ্ছে, হ্যালো ইফতি ভাইয়া, হ্যালো শাকিল ভাই, আপনি অনেক লেট আজকে, শাকিল ইজ হাজির বাট শাকিল ইজ লেট। তারেক ভাই, সবাই তো হ্যালো হ্যালো করতেছে কেন সেটা তো জানি না। সো এখন আমরা যদি দেখি ব্লকেডের জন্য দেরি হতে পারে, আর কি কারণে দেরি হতে পারে বলেন? ব্লকেড ছিল, তারপর হচ্ছে আমরা ধরেন ডাইভারশন ছিল, এই যে রাস্তা, একটা রাস্তা ব্লকড হলে
এত বাজে লেখা। একটা রাস্তা ব্লকড হলে কি হয়? রোডস ডাইভার্ট করে দেয় না, যে আপনি এই দিক দিয়ে আর যেতে পারবেন না, অন্য দিক দিয়ে যান। সো ডাইভার্সন ছিল। আর কি হতে পারে? আবার ধরেন আমি আমার গাড়ির রান আউট অফ গ্যাস, ধরেন ঘোরাঘুরি করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে। এখন আমাদের তো এরকমও হয় যে গ্যাস শেষ হয়ে গেলে একটা গ্যাস স্টেশন খুঁজতে অনেক দূর যেতে হতে পারে। সো এগুলা নিয়ে আপনি প্রবলেমটাকে এত সিরিয়াস বানাবেন যে এটা হয়েছে ওটা হয়েছে। আই ফেল্ট টোটালি আপসেট, আই ওয়াজ আপসেট, আই থট আই কুড নট, আই উড নট বি এবল টু রিচ দ্য ওয়েডিং। তো এরকম আপনি বলে টলে আপনি নিজেকে মানে অনেক ভিক্টিমাইজ করবেন, নিজেকে অনেক ভিক্টিম দেখাবেন যে আমি তো এই সিচুয়েশনে অনেক বড় ভিক্টিম হয়ে গেছি। তাহলে কি হবে? স্পিচটা শুনতে ধরেন রিলেটেবল লাগবে, যে না আসলেই তো এরকম প্রবলেম হয়। একটা জার্নি যেটা হওয়ার কথা ছিল এরকম, সেটা হয়ে গেল ওরকম। তো এখানে আমি ঢাকা সিটির ভিতরের কথা বলছি। কেউ যদি চুজ করে যে না আমি ঢাকার ভিতরে না, আমি হচ্ছে বাইরে যাব, ধরেন আমি ঢাকা থেকে অন্য শহরে যাচ্ছিলাম, তো এই বিয়েটাকে আমি শিফট করে দিতে পারি যে বিয়েটা ছিল গাজীপুরে, বা বিয়েটা ছিল হচ্ছে ধরেন ঢাকা থেকে একটু দূরে, হয়তো টাঙ্গাইলে বিয়ে ছিল। তো কোনো একটা অন্য এরিয়াতে নিয়ে গেলেও হয়। আবার এটা কোনো লং জার্নি হতে পারে যে আমি কারে করে আই ওয়াজ গোয়িং টু কক্সবাজার, but then it was supposed to take me 10 hours, 8 hours, it took me 15 hours। কেন? ঈদের টাইম ছিল, রাস্তায় অনেক ট্রাফিক ছিল। এগুলো বলে বলে আপনি এক্সপ্লেইন করলেন। আচ্ছা, একটা কোয়েশ্চেন পেয়েছি। ম্যাম, is it mandatory to answer all the given questions, or I can say as my own way, only on the topic, not following the questions? It is not mandatory to answer the questions, but problem হলো যে আপনি যখন নিজের মতো করে বলবেন না, আপনি টপিকটা থেকে অনেক দূরে চলে যাবেন। ইফ ইউ ডোন্ট ফলো, সে আমি একটা আনসার করলাম না, আমি অন্যগুলি ফলো করলাম, বাট এই একটা জার্নি যেটা টুক লঙ্গার দেন ইউ এক্সপেক্টেড, এটা থেকে ওনারা যা জানতে চাচ্ছে সে পয়েন্টগুলো কিন্তু দিয়ে দেওয়া। এখন আমি যদি এটা থেকে দূরে গিয়ে একদমই একটাও টাচ না করে বলি, তাহলে দ্যাজ আ পসিবিলিটি আমি এমন কিছু বলবো যেটা এটার সাথে পুরাই রিলেটেড না, আমি অনেক দূরে চলে যাবো। সো অফ টপিক হওয়ার একটা চান্স থেকে যায়। এটার জন্য ইটস বেটার টু ফলো দ্য কোয়েশ্চেন্স। ইউ ক্যান চেঞ্জ দি অর্ডার, বাট ট্রাই টু ফলো দ্য কোয়েশ্চেন্স আর কি। ওকে, এখন আমাদের হাতে সময় নাই বেশি, আমাদের আগাইতে হবে। সো মেক শিওর ইউ অ্যাপ্লাই দিস টেকনিক বলতে পারি, বা আমরা বলতে পারি যে এই টিপটা আপনাদেরকে দিলাম যে একটু কনটেক্সট দিয়েন, অ্যাড করেন, জিনিসটাকে স্ট্রেচ করবেন, প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ডিটেইলিং করবেন। আর হচ্ছে আপনি একটা ভুল স্টুডেন্টরা কিউ কার্ডে করে, সেটা হলো কিউ কার্ড স্টার্ট করার সময় হঠাৎ করে বলে ইট ওয়াজ বললে জায়গার নাম বলা শুরু করে, যে ইট ওয়াজ গাজীপুর। হোয়াট ওয়াজ গাজীপুর? আপনি ফার্স্টে একটা লাইন বলা বেটার, যে ওয়ান্স আই ওয়াজ গোয়িং টু অ্যাটেন্ড মাই ফ্রেন্ডস ওয়েডিং অ্যান্ড দ্য জার্নি টুক লঙ্গার, এরকম বলতে পারেন। অর আপনি অন্য কিছু মাথায় না আসলে এই জায়গাটা দিয়ে স্টার্ট করতে পারেন। আ কার জার্নি আই মেড দ্যাট টুক লঙ্গার দ্যান এক্সপেক্টেড ওয়াজ বলে আপনি শুরু করলেন। ওকে, সো আমাদের কিউ কার্ডে নোট টেকিং ইজ ইম্পর্ট্যান্ট অ্যান্ড অ্যাডিং ডিটেলস ইজ অলসো ইম্পর্ট্যান্ট। ওকে, আচ্ছা, সাদা পেজেস আমরা ইউজ না করে আমরা কেন জানি আগের জায়গাতেই লিখলাম। ওকে, লাস্ট পার্ট যেটা আমাদের পার্ট 3-তে কি হয়? পার্ট 3-তে আমাদেরকে কিছু ফলো আপ কোয়েশ্চেন্স করা হয়। ফলো আপ মানে কি? আমাদের যে কিউ কার্ডে যে টপিক ছিল ওই রিলেটেড কিছু কোয়েশ্চেন্স থাকে। যেমন এখানে দেখেন, ড্রাইভিং আ কার নিয়ে কোয়েশ্চেন্স ফার্স্টে, অ্যান্ড দেন ইলেকট্রিক কার্স নিয়ে কোয়েশ্চেন। তো আমাদের এই রিলেটেড কোয়েশ্চেনগুলোকে আনসার করতে হয় কতখানি জায়গার, মানে কত সেন্টেন্সের মধ্যে বলেন তো? এটা আমরা আনসারগুলি করতে পারি 3 to 5 সেন্টেন্সেসে। 3 to 6 বলা যেত। 6 বললে অনেকে আবার না একটু বেশি বড় করে ফেলে, অর্গানাইজ করতে পারে না আনসারটা। সো 3 to 5 সেন্টেন্সেস আর ওকে। এখন আপনি কিভাবে আনসার করবেন? আচ্ছা, এখন মুখে বলার সময় অনেকে একটা প্রবলেম হয় যে বলার সময় আমি কি সেন্টেন্স গুনবো? না, সেন্টেন্স গুনা বলতে কি, আমি কতখানি কথা বললাম। তো অনেক সময় হতে পারে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স বলেছি আমি, তখন আমি সেন্টেন্স না গুনে হয়তো আমি এভাবে বললাম যে ধরেন লম্বা একটা কম্পাউন্ড সেন্টেন্স,
আমরা এখানে ট্রাই করতে পারি। ধরেন আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে হাউ ইন্টারেস্টেড আর ইয়াং পিপল ইন ইয়োর কান্ট্রি ইন লার্নিং টু ড্রাইভ। তো আপনার দেশের ইয়াং মানুষ কতখানি ইন্টারেস্টেড ইন লার্নিং টু ড্রাইভ। আচ্ছা, তো আপনি যদি এটাকে একটা কম্পাউন্ড সেন্টেন্সে বলতে চান যে মোস্ট অফ দ্য ইয়াং পিপল ইন মাই কান্ট্রি নাওয়াডেজ নো হাউ টু ড্রাইভ, বাট দেয়ার আর সাম who do not like to learn how to drive, or who do not wish to learn how to drive because of their fear of getting stuck anywhere or getting into an accident, or there are some other things they may be scared of, such as road safety. They may be thinking that it is better to not learn how to drive, but I would say most people in my country are interested. তো এখানে দেখেন আমি সেন্টেন্স কিন্তু বলেছি 2টা বা 3টা, বাট লাইন তো অনেকগুলোই হলো, রাইট? তো আমি যখন লাইন ভাঙবো আমার সেন্টেন্স গুনতে হবে না, আমার গুনতে হবে যে আমি কতটুকু লেংথ বলেছি সেটা। ওকে, এখন পার্ট 3-তে আমাদের আনসারগুলি যত লাইনই হোক না কেন, আমাদের স্টুডেন্টরা যে প্রবলেমটা ফেস করতে পারে সেটা হলো কোয়েশ্চেন্স ইউজুয়ালি একটু লেংদি হয়। পার্ট 3 কোয়েশ্চেনগুলো সাধারণত জনসাধারণ নিয়ে হয়, নিজেকে নিয়ে আর হয় না, মানে হোয়াট ডু ইউ ডু এরকম কোয়েশ্চেন্স হয় না, মানুষ কী করে এটা নিয়ে হয়। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রশ্নগুলি এত লম্বা থাকবে যে অনেক সময় আমরা শুনতে শুনতে প্রশ্ন চলে গেল, আমার মনে নেই কি বলছিল, এক্সামিনার কি কোয়েশ্চেন করেছেন আমার মনে নেই। তো এই প্রবলেমটা অ্যাভয়েড করার জন্য আমি বলবো রিডিং আর লিসনিংয়ে আমরা যেরকম কিওয়ার্ড বেসিসে কোয়েশ্চেন ধরি, আমরা পার্ট 3-তেও না কিওয়ার্ডের মতো করে কোয়েশ্চেন ধরতে পারি। তো ধরেন একটা কোয়েশ্চেন আমাকে জিজ্ঞেস করা হচ্ছে, আমি পুরা কোয়েশ্চেন না শুনে মেইন ওয়ার্ডগুলিতে ফোকাস করব। যেমন এই কোয়েশ্চেনে ধরেন সেকেন্ড কোয়েশ্চেনটা, হোয়াট আর দ্য ডিফারেন্সেস, তো আমার মাথায় থাকবে ডিফারেন্সেস বিটুইন ড্রাইভিং ইন দ্য কান্ট্রি সাইড, ড্রাইভিং কান্ট্রি সাইড অ্যান্ড ড্রাইভিং ইন দ্য সিটি। তো ডিফারেন্সটা কিসের মধ্যে? শহরে ড্রাইভ করা আর কান্ট্রি সাইডে ড্রাইভ করার মধ্যে ডিফারেন্সটা কি? থার্ড কোয়েশ্চেন হচ্ছে, ডু ইউ কনসিডার most drivers where you live to be good drivers? Okay, so do you consider most drivers মানে most drivers কে আপনি ভাবেন কিনা where you live আপনি যেখানে থাকেন to be good drivers? Do you consider most drivers where you live to be good drivers? আপনার এরিয়ার ড্রাইভাররা কি অনেক ভালো ড্রাইভার কিনা, আপনি কি তাদেরকে ভালো ড্রাইভার্স মনে করেন কিনা? তা আমাদের এটার আনসার তো হতে পারে অবশ্যই আমাদের শহরের ড্রাইভাররা অনেক ভালো ড্রাইভার্স, কারণ আমাদের যে রোড কন্ডিশনস তাতে ড্রাইভ করে বেঁচে থাকাটা তো অনেক বড় একটা স্কিল, রাইট? সো এইভাবে করে আমরা ধরে নিতে পারি কিওয়ার্ডস, তাহলে আনসারটা মনে মানে কোয়েশ্চেনটা মনে থাকবে, আনসার করতে বেটার হবে। একটা সাজেশন পার্ট 3-র জন্য যেটা দিতে চাই, পার্ট 3 পার্ট 1 বোথ পার্টসের জন্যই, সেটা হচ্ছে ট্রাই নট টু কপি দ্য কোয়েশ্চেন্স। ওকে, কোয়েশ্চেন্স কপি করেন না। যেমন ধরেন এখানে একটা ওয়ার্ড আছে, আমি জানি না আপনারা সবাই জানেন কি না, ইন হোয়াট ওয়েজ কুড মোর পিপল বি পারসুয়েডেড টু বাই ইলেকট্রিক কার্স। এই কোয়েশ্চেনগুলো হচ্ছে ইলেকট্রিক কার্স নিয়ে, কিভাবে মানুষকে পারসুয়েড করা যায় ইলেকট্রিক কার্স কেনার ক্ষেত্রে। আচ্ছা, তো অনেক সময় আমরা একটা ওয়ার্ড না বুঝার কারণে অনেক কোয়েশ্চেন আনসার করতে ভয় পাই, যে আমি তো এই ওয়ার্ডটাই জানি না, আমি কিভাবে বুঝবো। আপনি আগের কোয়েশ্চেনের সাথে রিলেট করেন ঠান্ডা মাথায়, তাহলেই বোঝা যাবে। কোয়েশ্চেন হচ্ছে হাউ পপুলার আর ইলেকট্রিক কার্স ইন ইয়োর কান্ট্রি। আপনার দেশে ইলেকট্রিক কার্স কতটুকু পপুলার। এটার পরে আমাদের কোয়েশ্চেন, ধরেন আমি বললাম যে না খুব একটা পপুলার না, আর আমি বলতে পারি দে আর ভেরি পপুলার বাট দে আর নট অ্যাভেলেবল, আমাদের দেশে তো নাই। তো আপনি যদি বলেন যে অ্যাভেলেবল নাই দেখে খুব একটা পপুলার না, বা মানুষ চায় কিন্তু অ্যাভেলেবল না, যেটাই বললেন, ধরেন আপনার আনসারটা যদি হয়ে থাকে যে খুব একটা পপুলার না, কোয়েশ্চেন করেছে ইন হোয়াট ওয়েজ, কোন উপায়ে কুড মোর পিপল বি পারসুয়েডেড টু বাই ইলেকট্রিক কার্স, মানে আরও মানুষকে কিভাবে আমরা পারসুয়েড করতে পারি ইলেকট্রিক কার্স কেনার জন্য। এখন বলেন তো পারসুয়েড মানে কি হবে, যারা যারা দেখছেন বলেন তো দেখি, পারসুয়েড করা বলতে কি বোঝাতে পারে? পারসুয়েড করা মানে কি? পারসুয়েড করা বলতে হচ্ছে কনভিন্স করা। এখন আমরা যদি চিন্তা করি কনভিন্স করা পারসুয়েড করা যে একই জিনিস আমরা না জানি, আপনি ওয়েজ বলতে হবে মানুষকে গাড়ি কেনানোর, মানুষ কিভাবে গাড়ি কিনতে পারে, আরও গাড়ি কিভাবে কিনতে পারে, তো আপনি কিছু ওয়েজ বলবেন। পারসুয়েড করার মিনিং পুরোপুরি না জেনেও কিন্তু এটা আনসার করা যায়। আমরা বলতে পারি কি যে উই ক্যান ইনক্রিজ দ্য ভ্যারাইটি অফ ইলেকট্রিক কার্স,
we can make them more available, we can reduce the cost, তাহলেই কিন্তু বোঝা যায় যে আমাদের উত্তরটা কি হবে, এবং উত্তরটা আপনি না বুঝে দিলেও অনেক ক্ষেত্রে উত্তরটা রেলেভেন্ট হয়ে যাবে। সো ডোন্ট ফোকাস অন 1 or 2 ওয়ার্ডস, আপনি হচ্ছে পুরো কোয়েশ্চেনটা কনটেক্সট বুঝে আনসারটা দেওয়ার চেষ্টা করবেন। ওকে, লাস্ট কোয়েশ্চেনে আমাদেরকে বলা আছে যে ডু ইউ থিঙ্ক অল কার্স উইল বি ইলেকট্রিক ওয়ান ডে? আপনার কি মনে হয় যে সব গাড়ি একদিন ইলেকট্রিক হয়ে যাবে? এটা আনসার হ্যাঁও হতে পারে, নাও হতে পারে। আপনি হ্যাঁ বললে কি বলবেন? আচ্ছা, পার্ট 3-তে আনসার বড় করার একটা ওয়ে কি হতে পারে? পার্ট 3-তে আনসার বড় করার ওয়ে হতে পারে দুইটা। একটা হলো আমরা ফার্স্টে একটা মেইন উত্তর দিয়ে, একটা মেইন আনসার দিয়ে, তারপরে ওইটার দুইটা এক্সাম্পল বা দুইটা রিজন দিয়ে দিতে পারি যে এই কারণে এই কারণে, বা ফর এক্সাম্পল এটা মোর ওভার এটা বলে দুইটা আনসার দিতে পারি। আর আরেকটা ওয়ে হতে পারে যে ফার্স্টে আমি দুইটা কারণ দিয়ে স্টার্ট করতে পারি। এখন ফার্স্ট ওয়েটা যেটা প্রথমে বললাম যে একটা রিজন দিয়ে দেন দুইটা এক্সাম্পল, এটা বেটার, বেশিরভাগ স্টুডেন্টরা ভালো পারে। কারণ হচ্ছে গিয়ে আমাদের এই উত্তরটা দিলে, জাস্ট আ মিনিট, ওকে, সো আমাদের ধরেন লাস্টে যখন আপনাকে এই কোয়েশ্চেনগুলো করা হয়, আপনি যদি আনসারটাকে ফার্স্টে এক লাইন বলে ধরেন আপনি মেইন আনসারটা দিলেন, দিয়ে হচ্ছে তারপরে আপনি দুইটা রিজন দিলেন বা দুইটা এক্সাম্পল দিলে আপনার আনসারটা বড় হবে। কিন্তু আরেকটা যেটা ওয়ে বললাম দুইটা রিজন দিয়ে স্টার্ট করা, সেটা অনেক স্টুডেন্টের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ স্টার্ট করে ঠিকই দুইটা রিজন দিয়ে, তারপরে আর এক্সপ্লেইন করতে পারে না, সেটা কিন্তু আবার আপনার স্পিকিংয়ের নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলবে। তো আমি ফার্স্ট ওয়েটা যদি আপনাদেরকে দেখাই, ধরেন ডু ইউ থিঙ্ক অল কার্স উইল বি ইলেকট্রিক ওয়ান ডে, এটা আনসারটা আমরা কি দিতে পারি? যে yes, I think so, I believe most cars, or I believe all the cars will be electric one day. Because of the growth of technology, people will wish to have, or people will want to have everything automated and everything that is environment friendly or cost effective, so they will go for electric cars. For example, in my country right now there are no electric cars available, but I'm sure they are working on bringing electric cars or introducing electric cars in my country. And even in countries where there are few people using electric cars, I think they will move to electric cars very soon in future. Okay, so আপনি আনসারটা, আচ্ছা আমি কিন্তু কোনো কমেন্টস পাচ্ছি না, তো আমাদের শেষের দিকেও মানুষজন বোর্ড হয়ে গিয়েছে। সো আপনি হচ্ছে আমাকে একটু বলেন কমেন্টে যে আপনারা বুঝতে পারছেন কি না। একটা আপু জানতে চেয়েছিল, যেহেতু আমাদের শেষের দিকে চলে এসেছি, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কিন্তু কমেন্ট করতে পারেন। একটা আপু জানতে চেয়েছিল রিডিংয়ের একটা কোয়েশ্চেন। ওকে, সো স্পিকিংয়ে আমাদের কিটা কি? স্পিকিংয়ের কিটা হচ্ছে কনফিডেন্স। আপনি যাই বলবেন শুনতে ভালো লাগবে when you are confident. So try not to memorize answers. হ্যাঁ, আপনারা অনেকে যেমন বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন বই থেকে আমরা আনসার শিখি না, অ্যান্সারের মধ্যে আমরা হলো গিয়ে দেখি যে অ্যান্সার রেডি করা থাকে, ওটা দেখে দেখে আমরা বলতে চাই। অ্যান্সার থেকে ইন্সপিরেশন নেওয়া যায়, বাট আনসারটা কপি করেন না। ওকে, সো প্র্যাকটিস অ্যান্ড ইনশাল্লাহ ইউ উইল গেট বেটার। তাহলে আমরা যদি একটু কুইকলি আমাদের রিডিংয়ের কোয়েশ্চেনটা দেখে ফেলি। একটা আপু কোয়েশ্চেন 39 জানতে চেয়েছিল, সো আপুর জন্য 39টা একবার এক্সপ্লেন করে দিচ্ছি। কোয়েশ্চেন 39-এ বলেছে যে ইন্টারন্যাশনাল সায়েন্টিস্টরা ইংলিশকে ট্রান্সলেট করা ইজিয়ার পেয়েছেন ল্যাটিনের থেকে, মানে ইংলিশকে অন্য ল্যাঙ্গুয়েজে নেওয়াটা ল্যাটিনকে অন্য ল্যাঙ্গুয়েজে নেওয়ার থেকে ইজিয়ার কিনা। আমরা প্যাসেজে পেয়েছিলাম, প্যাসেজে আমরা ইংলিশ আর ল্যাটিনের কথা পেয়েছিলাম এই জায়গাটাতে। এখানে বলা ছিল যে ইন্টারন্যাশনাল সায়েন্টিস্টরা যারা হচ্ছে ইংলিশ ইউজ করেন লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা হিসেবে, লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা আমরা তখনও বলেছিলাম যে কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে যারা যারা হচ্ছে ইংলিশটাকে ইউজ করেন, ইনাদের প্রেডেসেসররা মানে যারা ইনাদের আগে কাজ করতেন ওই সায়েন্টিস্টরাই ল্যাটিন ইউজ করতেন। এখন দেখেন তো, ইংলিশ ইউজ করে এখন, ল্যাটিন ইউজ করতো আগে, শুধু এই কথাটাই প্যাসেজে বলা। এখানে কোথাও কিন্তু ডিফিকাল্ট ইজি কোনো কিছু বলা নেই। এটাও বলা নাই যে ইংলিশ এখন ইউজ হয় কারণ এটা ইজি, এটাও বলা নাই যে ল্যাটিন এখন আর ইউজ হয় না কারণ এটা ডিফিকাল্ট। তো যেহেতু বলাই নাই, আমাদের এটার কারণেই
আনসারটা দিতে হয়েছিল নট গিভেন। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। আই হোপ ইউ গাইজ আন্ডারস্টুড। আপনাদের জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে আপনারা সবাই অবশ্যই আজকেই মেন্টরসের ফেসবুক পেজটা ভিজিট করে আসবেন। যারা যারা লাইভ দেখছেন বা দেখেছেন, আমাদের আইএলস সম্পর্কিত একটা অ্যানাউন্সমেন্ট আছে, একটা ইন্টারেস্টিং অ্যানাউন্সমেন্ট। সো অবশ্যই আমাদের পেজ ভিজিট করবেন, মেন্টরসের পেজটা, ফেসবুক পেজ ভিজিট করে আসবেন, আপনারা একটা এক্সাইটিং অ্যানাউন্সমেন্ট দেখতে পারবেন। ওকে, সো আই গেস দ্যাটস অল ফর টুডে। আপনাদের নেক্সট উইকের ক্লাসগুলো হয়তো কেমব্রিজ 19-এর টেস্ট 4 নিয়ে হবে। সো আপনারা ভালো থাকেন, বাসায় প্র্যাকটিস করেন আর আমাদের ফেসবুক পেজ ভিজিট করেন। ওকে, আল্লাহ হাফেজ।